আমি আফরিন হোসেন, রংপুর মেডিকেল কলেজ, সেশন 2016-17। আজকে আমরা প্যাথোলজির খুব ইম্পর্টেন্ট একটা টপিক যেটা হচ্ছে ইনফ্লামেশন, সেটা নিয়ে পড়বো। তার আগে বলে দেই, আমাদের জেনারেল প্যাথোলজির যে কয়েকটা টপিক আছে প্রত্যেকটাই খুব খুব ইম্পর্টেন্ট। কারণ তুমি যদি জেনারেল প্যাথোলজি ঠিক মতো না বোঝো, তাহলে তোমার সিস্টেমিক প্যাথোলজিতে যে বুঝতে একটু সমস্যা হবে। আর এই জেনারেল প্যাথোলজির মধ্যে ইনফ্লামেশন টপিকটা ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তো আজকে আমি চেষ্টা করব এই ইনফ্লামেশন টপিকের মধ্যে বোঝার যে জিনিসগুলো, সেই জিনিসগুলো অ্যাটলিস্ট টাচ করে যেতে। কারণ ইনফ্লামেশনের মধ্যে কিন্তু অনেক কিছু আছে। এটার মধ্যে থেকে তোমাদেরকে হয়তো বা কিছু জিনিস মুখস্থ করতে হবে, অথবা কিছু জিনিস তোমরা নিজেরা পড়লেই বুঝবে। বাট যে জিনিসগুলো কেউ বুঝিয়ে দিলে জিনিসটা তোমাদের জন্য ইজি হবে, আমি আজকে চেষ্টা করব সেই জিনিসগুলো তোমাদেরকে ঠিকমতো বুঝিয়ে দিতে। আচ্ছা, তাহলে আমি ক্লাসটা শুরু করি। ফার্স্টেই আসি, হোয়াট ইজ ইনফ্লামেশন। হ্যাঁ, দেখো, রিয়াকশন অফ ভাস্কুলারাইজড কানেকটিভ টিস্যু টু ইনজুরি। এটা বলতে আমরা কি বুঝছি? এটার মানে হচ্ছে, যদি আমার বডির কোনো জায়গায় কোনো ইনজুরি হয়, তাহলে আমার বডির যে ভাস্কুলারাইজড কানেকটিভ টিস্যুটা আছে, তার যে রেসপন্সটা হবে বা তার যে রিয়াকশনটা হবে, সেটাকেই আমরা ইনফ্লামেশন বলছি। সাপোজ আমার হাতে একটা ইনজুরি হলো, কেউ আমাকে একটা মাইট দিল, অথবা আমাকে কিছু একটা কামড় দিল। তাহলে আমার হাতের এই জায়গাটায় যে ভাস্কুলারাইজড কানেকটিভ টিস্যুটা আছে, এই ইনজুরির এগেনস্টে সে যে রেসপন্সটা শো করবে, সে যে রিয়াকশনটা শো করবে, সেটাই হচ্ছে ইনফ্লামেশন। এখন কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ ভাস্কুলারাইজড কানেকটিভ টিস্যু। আচ্ছা, আমরা জানি কি আমাদের বডির সব জায়গায় ব্লাড ভেসেল আছে। এই ব্লাড ভেসেলটাই হচ্ছে ভাস্কুলারাইজড পার্ট। আর কানেকটিভ টিস্যু কি? এই যে আমাদের ব্লাড ভেসেল, মাসেল, এই সব জিনিসগুলোই কিন্তু কানেকটিভ টিস্যু। সো আলটিমেটলি আমার বডির কোনো জায়গায় যদি কোনো ইনজুরি হয়, তাহলে আমার এই বডির ভাস্কুলারাইজড কানেকটিভ টিস্যু যেই রিয়াকশনটা শো করছে, সেই জিনিসটাই হচ্ছে ইনফ্লামেশন। আচ্ছা, নেক্সট কোশ্চেন আসে, এই ইনফ্লামেশনটা কি আমাদের জন্য হার্মফুল নাকি বেনিফিশিয়াল? এটা খুবই একটা কমন কোশ্চেন, একটা পেইড কোশ্চেন বলা যায় আমাদের এক্সামের জন্য। তো কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে আমাদের ইনফ্লামেশনটা আমাদের জন্য হার্মফুল না বেনিফিশিয়াল, তোমাদের ফার্স্ট আনসার হবে যে অবশ্যই ইনফ্লামেশন আমাদের জন্য বেনিফিশিয়াল। কারণটা কি? কারণ হচ্ছে, আমরা পরে দেখতে পারবো যে এই ইনফ্লামেশনের মাধ্যমে আমার বডি সেই যে ইনজুরিয়াস এজেন্ট, ওই এজেন্টটাকে আমার বডি থেকে এলিমিনেট করে দিচ্ছে। অথবা সে একটা গার্ড, মানে একটা গার্ড তৈরি করছে, যাতে করে ওই হার্মফুল এজেন্টটা আমার বডির আর যে হেলদি টিস্যু আছে ওগুলোকে কোনো ক্ষতি করতে না পারে। তাহলে ইনফ্লামেশনটা যখন কন্ট্রোলড ওয়েতে হচ্ছে, সেটা আমার বডির জন্য অবশ্যই বেনিফিশিয়াল। কারণ এই ইনফ্লামেশনের মাধ্যমে আমার বডির যে হেলদি টিস্যুগুলো আছে, সেগুলো প্রোটেক্টেড থাকছে। এবং এই ইনফ্লামেশনের মাধ্যমেই যে ইনজুরিয়াস এজেন্টটা আমার বডির ঢুকে ডিস্ট্রাকশন করছে, সেই ইনজুরিয়াস এজেন্টটাকে সে ডিস্ট্রয় করে দিচ্ছে। তাহলে এই দুইটা পয়েন্টের জন্য ইনফ্লামেশন আমার বডির জন্য বেনিফিশিয়াল। এখন কথা হচ্ছে, ইনফ্লামেশনটা কখন হার্মফুল হবে? ওয়েল, ইনফ্লামেশনটা তখনই হার্মফুল হবে যখন এই ইনফ্লামেশনটা আনকন্ট্রোলড হয়ে যাবে। যখন আমার বডি এই ইনফ্লামেশনটাকে আর কন্ট্রোল করতে পারবে না, তখন কি হবে? দেখা যাবে যে এই ইনফ্লামেশন নিজেই আমার বডির যে হেলদি টিস্যুগুলো আছে সেগুলোকে ডিস্ট্রয় করে দিচ্ছে। তাহলে এটার মেইন জিনিসটা কি? মেইন জিনিস হচ্ছে, কন্ট্রোলড ইনফ্লামেশন আমার বডির জন্য বেনিফিশিয়াল, এবং আনকন্ট্রোলড ইনফ্লামেশন আমার বডির জন্য হার্মফুল। এবং মোস্ট অফ দি কেসে দেখা যায় যে ইনফ্লামেশনটা আমার বডির জন্য বেনিফিশিয়াল। আচ্ছা, এখন দেখি আমরা ইনফ্লামেশনের কম্পোনেন্ট কি কি। আচ্ছা, ফার্স্টেই দেখো, ডেফিনেশনে আমি তোমাদেরকে বললাম যে ইনফ্লামেশন হচ্ছে আমার বডিতে যখন কোনো ইনজুরিয়াস এজেন্ট ঢোকে, সেটার এগেনস্টে আমার যে ভাস্কুলারাইজ কানেকটিভ টিস্যুটা আছে সেটা যে রেসপন্স শো করে, সেটাই হচ্ছে ইনফ্লামেশন। তাহলে ভাস্কুলারাইজ কানেকটিভ টিস্যু, এটা বলতে আমরা কি বুঝছি? ব্লাড ভেসেলস। এবং আমার ভেসেলের মধ্যে যে সেলগুলো আছে, তার মধ্যে আমাদের ফাইটিং সেল কারা কারা আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে বলো তো? এটা তোমরা জানো সবাই। ডব্লিউবিসি। হ্যাঁ, তাহলে খুবই নর্মাল, ইনফ্লামেশনে কারা পার্টিসিপেট করবে? ডাব্লিউবিসি বা লিউকোসাইট। তাহলে মেজর কম্পোনেন্ট হচ্ছে ব্লাড ভেসেলস এবং লিউকোসাইট। এখন কথা হচ্ছে যে এই ব্লাড ভেসেলস এবং লিউকোসাইট গুলো কিভাবে কাজ করছে। মোস্ট অফ দি কেসে এই ব্লাড ভেসেলস এবং লিউকোসাইট এরা হচ্ছে কিছু কেমিক্যাল মিডিয়েটার্স রিলিজ করে, যেগুলোকে আমরা বলি সাইটোকাইন অথবা কেমোকাইন। এই কেমিক্যাল মিডিয়েটার্স গুলোর মাধ্যমেই দেখা যায় এই ইনফ্লামেটরি রিয়াকশনটা হয়। আর আরেকটা জিনিস তোমরা একটু মাথায় রাখবে যে ইনফ্লামেশনটা কিন্তু হচ্ছে টিস্যু লেভেলে।
আর এই যে আমাদের ব্লাড সেল বা ডাব্লিউবিসি এটা কিন্তু আছে ব্লাড ভেসেলের মধ্যে। সো আলটিমেটলি একটা ইনফ্লামেশনের জন্য আমাকে কিন্তু ভেসেল থেকে এই সেলগুলোকে এবং প্লাজমাকে ওই ইনফ্লামেটরি সাইটে নিয়ে যেতে হবে, কারণ ইনফ্লামেশনটা কিন্তু এক্সট্রাভাস্কুলার স্পেসে হচ্ছে। এটা একটু তোমরা মনে রাখবে, এটা পরে তোমাদেরকে বোঝার ক্ষেত্রে হেল্প করবে। আচ্ছা আচ্ছা, আমি এই পর্যন্ত যা বললাম সেটা সবার কাছে ক্লিয়ার তো? তোমাদের যদি কিছু সমস্যা থাকে তোমরা এখনো বলতে পারো, বা ক্লাসের শেষে বললে বেটার হয়, তাহলে ফ্লোটা থাকবে। আচ্ছা, তারপর দেখো এখন হচ্ছে ক্লাসিফিকেশন। আচ্ছা, ইনফ্লামেশনের এই যে দুইটা ক্লাসিফিকেশন, একটা হচ্ছে অ্যাকিউট এবং ক্রনিক। এটা আমরা ইউজুয়ালি হচ্ছে যে ইনফ্লামেশনের যে ডিউরেশন ওটার উপর ডিপেন্ড করে দুইটা ভাগে ভাগ করি, একটা অ্যাকিউট এবং একটা ক্রনিক। দেখো অ্যাকিউট নাম শুনেই বোঝা যাচ্ছে যে ইনফ্লামেশনটা শুরু হবে, খুবই সাডেন অনসেট হবে, এবং এটার ডিউরেশনটা খুবই ছোট হবে, লাইক মিনিটস টু আওয়ার্স অথবা ডেজ, এই পর্যন্ত হবে ইনফ্লামেশনটা। বাট ক্রনিক ইনফ্লামেশনটা দেখা যায় যে এটা খুবই ধীরে ধীরে শুরু হয়, আমার বডিটা খুব ধীরে ধীরে এটার প্রতি রেসপন্স শো করে, এবং এই ইনফ্লামেশনটা বেশ প্রলং ডিউরেশন ধরে আমার বডিতে থাকে। দেখা যায় যে ফর মান্থস অর ইভেন ইয়ার্স পর্যন্ত এই ইনফ্লামেশনটা আমার বডিতে পারসিস্ট করে। সো অ্যাকিউট এবং ক্রনিক ইনফ্লামেশনের মেইন যে ডিফারেন্সটা সেটা হচ্ছে যে টাইম ডিউরেশনটা। অ্যাকিউটটা খুব দ্রুত শুরু হবে এবং খুব অল্প সময়ের জন্য থাকবে, এবং ক্রনিকটা খুব ধীরে ধীরে শুরু হবে এবং এটা লং ডিউরেশন ধরে, মানে দেখা যায় মান্থস অথবা ইয়ার্স পর্যন্ত আমার বডিতে পারসিস্ট করবে। এছাড়াও আরো কিছু ক্লিনিক্যাল সাইন্স এন্ড সিমটমস আছে যেটা দেখে আমরা অ্যাকিউট এবং ক্রনিককে ভাগ করতে পারি। এটা আজকে যখন আমার ক্লাস শেষ হবে তখন তোমরা নিজেরাই বলতে পারবে যে অ্যাকিউট এবং ক্রনিক ইনফ্লামেশনের মধ্যে সাইন্স সিমটমস এর আমরা কি কি ডিফারেন্স দেখবো। আচ্ছা, তো ফার্স্টে এখন আমরা পড়বো হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেশন। আচ্ছা, এখন দেখো অ্যাকিউট ইনফ্লামেশনের ক্ষেত্রে আমরা বলি যে এর কিছু কার্ডিনাল সাইন্স আছে। কার্ডিনাল সাইন্স জিনিসটা কি? সেটা হচ্ছে সাপোজ আমার হাতে কোনো একটা ইনফ্লামেশন হচ্ছে এবং অ্যাকিউট ইনফ্লামেশন হচ্ছে, তাহলে আমার ওই হাতের ওই জায়গাটাতে আমি যেই যেই চেঞ্জ, যেই যেই সাইন্স গুলো লক্ষ্য করব সেগুলোই হচ্ছে কার্ডিনাল সাইন্স। এন্ড এই কার্ডিনাল সাইন্স গুলো দেখে কিন্তু তুমি বলে দিতে পারবে যে এখানে একটা অ্যাকিউট ইনফ্লামেশন হচ্ছে। আচ্ছা, দেখি কার্ডিনাল সাইন্স গুলো তাহলে কি কি। ফার্স্টে দেখো রুবর অর রেডনেস, দেন হচ্ছে ক্যালোর অর হিট, দেন ডলর অর পেইন, দেন টিউমার অর সোয়েলিং, দেন হচ্ছে ফাংশনালেসা অর লস অফ ফাংশন। এখন আমরা দেখি এই জিনিসগুলো কেন হচ্ছে। ফার্স্টেই হচ্ছে রুবর অর রেডনেস। একটা জিনিস তোমরা দেখো, একটা জায়গায় ইনফ্লামেশন হচ্ছে, তাহলে আমার মেইন এইম কি হবে? আমার মেইন এইম হবে যে ওইখানে বেশি 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 ব্লাড পাঠানো। কারণ কি, ব্লাডের মধ্যেই তো আমার সেই ফাইটিং সেল বা ডাব্লিউবিসি বা লিউকোসাইট আছে। সো যদি আমি ওই জায়গায় বেশি বেশি লিউকোসাইট পাঠাতে চাই, আমাকে ওই জায়গায় বেশি বেশি ব্লাড ফ্লো দিতে হবে। আর আমরা সবাই জানি যে ব্লাডের কালার হচ্ছে রেড ডিউ টু প্রেজেন্স অফ হিমোগ্লোবিন। তাহলে কোনো একটা জায়গার ব্লাড ফ্লো যদি বেড়ে যায়, তাহলে কিন্তু আলটিমেটলি সেই জায়গার কালারটাও রেড হয়ে যাবে। তো এই জন্যই আমরা অ্যাকিউট ইনফ্লামেশনের ওই জায়গাটাতে রুবর বা রেডনেস পাবো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ক্যালোর অথবা হিট। আচ্ছা, আমরা সবাই জানি যে আমাদের বডির টেম্পারেচার মেনটেন করে কিন্তু ব্লাড। ব্লাডই হচ্ছে আমাদের বডির ডিফারেন্ট জায়গায় হচ্ছে টেম্পারেচারটা ক্যারি করে নিয়ে যায়। সো আমার বডির একটা জায়গায় যদি ব্লাড ফ্লোটা বেড়ে যায়, তাহলে কিন্তু ওই জায়গার হিটটাও বেড়ে যাবে, অ্যাজ আমার ব্লাড তার সাথে হিট ক্যারি করে নিয়ে যাচ্ছে। এই জন্যই কোনো একটা জায়গায় ইনফ্লামেশন হলে তাহলে আমরা ফার্স্টে দেখবো যে ওই জায়গাটা লাল হয়ে গেছে এবং ওই জায়গাটা গরম হয়ে গেছে। সেকেন্ড জিনিস হচ্ছে ডলর অর পেইন। এটা কেন হচ্ছে? দেখো আমি তোমাদেরকে যখন আপু কম্পোনেন্টস বললাম যে ইনফ্লামেশনের কম্পোনেন্টস হচ্ছে ব্লাড ভেসেলস এবং লিউকোসাইট, তখন বললাম যে এরা হচ্ছে কিছু কেমিক্যাল মিডিয়েটরস এর মাধ্যমে কাজ করে। এই কেমিক্যাল মিডিয়েটরস এর মধ্যে দেখা যায় যে কিছু কিছু মিডিয়েটরস আছে যেগুলো আমার যেই পেরিফেরাল যেই নার্ভ এন্ডিংস আছে, অর্থাৎ যেই পেইন সেন্সিটিভ যেই নার্ভ এন্ডিংস গুলো, ওই নার্ভ এন্ডিংস গুলোকে ইরিটেট করে। এটার মধ্যে ইম্পর্টেন্ট কি কি আছে, যেমন হচ্ছে ব্রাডিকাইনিন, ক্যালিক্রিন, ইন্টারলিউকিন, এগুলো এগুলো কি করে আমার ওই ইনফ্ল্যামেটরি সাইটে যে নার্ভ এন্ডিংস গুলো আছে সেই নার্ভ এন্ডিংস গুলোকে ইরিটেট করে, এবং এটার রেসপন্সে হচ্ছে আমার নার্ভ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে একটা সিগন্যাল পাঠায়, এবং যার কারণে আমি ওই জায়গায় পেইন ফিল করি। আচ্ছা, নেক্সট জিনিস হচ্ছে টিউমার অর সোয়েলিং। এটা কিসের জন্য হচ্ছে? একটা জিনিস খেয়াল করো, আমি তোমাদেরকে বললাম যে ইনফ্ল্যামেশনটা হচ্ছে টিস্যু স্পেসে। সো টিস্যু স্পেসে ইনফ্লামেশনের জন্য আমাকে কি করতে হচ্ছে, যে ভেসেলের মধ্যে থেকে যেই প্লাজমা এবং ডাব্লিউবিসি লিউকোসাইটকে আমার ওই জায়গায় পাঠাতে হচ্ছে।
সো যখন একটা জায়গার মধ্যে এই প্লাজমা গুলো অ্যাকুমুলেট হচ্ছে তখন সেই জায়গাটা কি হবে? ফুলে যাবে না? এই জিনিসটাকে আমরা বলছি সোয়েলিং। তাহলে সোয়েলিং হচ্ছে ডিউ টু অ্যাকুমুলেশন অফ এক্সুডেট। এক্সুডেট জিনিসটা কি? এই যে আমার এই যে আমার ব্লাড ভেসেল থেকে যেই ইনফ্ল্যামেটরি সাইটে এই যে প্লাজমা গুলো অ্যাকুমুলেট হচ্ছে এবং তার সাথে বিভিন্ন সেল গুলো অ্যাকুমুলেট হচ্ছে, এই জিনিসটাকে বলা হচ্ছে এক্সুডেট। তো এই এক্সুডেট অ্যাকুমুলেশনের কারণেই আমার ওই জায়গাটা সোয়েল হয়ে যাচ্ছে। লাস্ট পয়েন্ট হচ্ছে ফাংশনলেসা বা লস অফ ফাংশন। এটা খুবই নর্মাল। আমার একটা জায়গায় যদি পেইন হয়, সাপোজ হাতে একটা রিস্ট জয়েন্টে এই জায়গাটায় আমার অ্যাকিউট ইনফ্লামেশন হচ্ছে, তাহলে কি হচ্ছে এই জায়গাটা আমি পেইন ফিল করছি, এই জায়গাটা ফুলে যাচ্ছে, তাহলে কি আমি আর আগের মতো আমার হাতটা মুভ করতে পারবো? পারবো না। তাহলে কি তার যে নর্মাল যে ফাংশনটা সেটা লস হচ্ছে ডিউ টু কিসের জন্য? এই যে আমার পেইনের জন্য, সোয়েলিং এর জন্য, ওভারঅল এই সব কিছুর জন্যই আমার ফাংশনটা লস হয়ে যাচ্ছে। তাহলে দেখো কার্ডিনাল সাইন্স আমরা পাচ্ছি মেনলি 5টা, আর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদেরকে ভাইভা রিটেন সব জায়গায় জিজ্ঞেস করবে যে অ্যাকিউট ইনফ্লামেশনের কার্ডিনাল সাইন গুলো বলে, এবং এটা তোমাদেরকে পুরোপুরি মুখস্থ রাখতে হবে এবং কিসের জন্য কোনটা হচ্ছে সেটা ভাইবার জন্য ইন শর্ট তোমাদেরকে এটা মনে রাখতে হবে। তাহলে কি কি পাচ্ছি আমরা? রুবর অর রেডনেস, ক্যালোর অর হিট, ডলর অর পেইন, টিউমার অর সোয়েলিং, ফাংশনলেসা অর লস অফ ফাংশন। আচ্ছা, তাহলে আমরা এখন পরের স্লাইডে চলে যাই। এখানে একটা জিনিস দেখো, আহ, আমার কার্সরটা খেয়াল করো। সাপোজ এই জায়গায় একটা ইনফ্লামেশন হচ্ছে, এটা হচ্ছে ব্লাড ভেসেল, আর এটা হচ্ছে এক্সট্রাভাস্কুলার স্পেস বা টিস্যু স্পেস। এখানে দেখো, এখানে সাপোজ একটা ইনফ্লামেশন হচ্ছে, তাহলে আমার মেইন এইম কি থাকবে? যে এই জায়গাটাতে আমার হচ্ছে যে আমার ফাইটার যে সেলগুলো ডব্লিউবিসি বা লিউকোসাইটকে পাঠাতে হবে। সো এই জন্য কি হচ্ছে, ওইখানকার যে ব্লাড ভেসেলটা আছে সেটা দেখো ডাইলেট করে গিয়েছে, এটা ডাইলেশন হয়ে গিয়েছে। এবং এই যে এন্ডোথেলিয়াল সেল, ভেসেলের লাইনিং আমরা জানি এন্ডোথেলিয়াল সেল, এই দুইটা এন্ডোথেলিয়াল সেলের মাঝখানে যে জাংশনটা, ওইখান থেকে দেখো প্লাজমা এবং সেলগুলো ওই ইনফ্ল্যামেটরি সাইটে চলে যাচ্ছে। আচ্ছা, আমরা ডিটেলস এটার মেকানিজম এখন পড়বো। আচ্ছা, এখন আমরা পড়বো যে অ্যাকিউট ইনফ্লামেশনটা কিভাবে হচ্ছে। দেখো এখানে মেইন দুইটা ইভেন্ট হয়, একটা হচ্ছে ভাস্কুলার ইভেন্ট আর একটা হচ্ছে সেলুলার ইভেন্ট। ওই যে আমরা কম্পোনেন্টসেই পড়লাম যে ইনফ্লামেশনের মেইন দুইটা কম্পোনেন্ট হচ্ছে ব্লাড ভেসেলস এবং ব্লাড। সেইখান থেকেই চলে আসছে, একটা হচ্ছে ভাস্কুলার ইভেন্ট আর একটা হচ্ছে সেলুলার ইভেন্ট। আচ্ছা, ভাস্কুলার ইভেন্টে কি কি আছে? চেঞ্জেস ইন ভাস্কুলার ফ্লো অ্যান্ড ক্যালিবার, আর একটা হচ্ছে ইনক্রিজ ইন ভাস্কুলার পারমিয়েবিলিটি। আচ্ছা, এখন আমি জিনিসগুলোকে একটু ডেসক্রাইব করে দিচ্ছি। ফার্স্টেই দেখো ভাস্কুলার ইভেন্ট। আচ্ছা, তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি, যে এই যে আমরা ভাস্কুলার ইভেন্ট বা সেলুলার ইভেন্ট, এই যে চেঞ্জ গুলা বা এই সব মেকানিজম গুলো, এগুলো কিন্তু সব হয় একেবারে মাইক্রো সার্কুলেশন লেভেলে। কারণটা কি? কারণ হচ্ছে যখন আমি আমার ব্লাড ভেসেল থেকে এই প্লাজমা বা সেলগুলোকে ভেসেল থেকে বের করে বাইরে নিয়ে যেতে চাবো, তখন আমি কি চাবো? আমি অবশ্যই চাবো যে ভেসেলের লাইনিংটা যেন থিন হয়। তাহলে তোমরা বলো যে আর্টারির ওয়ালটা ঠিক নাকি ক্যাপিলারির ওয়ালটা ঠিক? কোনটার ওয়াল ঠিক? আর্টারি। হ্যাঁ, আর্টারি ওয়ালটা ঠিক। আমরা কি জানি যে আর্টারির মাসকুলার যে ওয়ালটা সেটা অনেক ঠিক, এবং ক্যাপিলারিটা হচ্ছে একটা সিঙ্গেল এন্ডোথেলিয়াল লেয়ার দিয়ে তৈরি। তাহলে এখন তোমরাই বলো যে আমি যদি আমার ব্লাডকে ভেসেল থেকে বাইরে নিয়ে যেতে চাই, তাহলে আমার জন্য সুবিধা কোনটা হবে? আর্টারি থেকে নিয়ে যাওয়া নাকি ক্যাপিলারি থেকে নিয়ে যাওয়া? ক্যাপিলারি থেকে। হ্যাঁ, তাহলে এইটাই। সো এই জন্যই ইনফ্লামেশনের সব ইভেন্ট গুলো হয় একেবারে মাইক্রো সার্কুলেশন লেভেলে। এখন কথা হচ্ছে মাইক্রো সার্কুলেশন কোনগুলো? একটা দেখো, আমরা জানি আমাদের বডিতে কি কি আছে, আর্টারি, ক্যাপিলারি এবং ভেইন। কিন্তু আর্টারি থেকে কি ডিরেক্ট ক্যাপিলারি তৈরি হচ্ছে, বা ক্যাপিলারি থেকে কি ডিরেক্ট ভেইন তৈরি হচ্ছে? না, এমন না। ফার্স্টে একটা আর্টারি, একটা মোটা বা বড় একটা ভেসেল, ওটা ডিভাইড হয়ে তৈরি করছে আর্টারিওল। আর্টারিওল থেকে তৈরি হচ্ছে মেটা আর্টারিওল। ওই মেটা আর্টারিওল থেকে তৈরি হচ্ছে ক্যাপিলারি, যেটা একেবারেই থিন, একটা সিঙ্গেল এন্ডোথেলিয়াল লেয়ার দিয়ে তৈরি। তারপরে তৈরি হচ্ছে ভেনিউল। তাহলে আমার এই যে সব ইভেন্ট গুলো, এগুলো কিন্তু সব হচ্ছে এই যে আর্টারিয়াল, ক্যাপিলারি এবং ভেনিউলসের লেভেলে, তার মানে একেবারে মাইক্রো সার্কুলেশনের লেভেলে। আচ্ছা, তাহলে দেখো ভাস্কুলার ইভেন্টে ফার্স্টে আমি বললাম কি, যে আর্টারিয়াল ডাইলেটেশন বাই সেভারাল মিডিয়েটরস নোটেবলি হিস্টামিন। তার আমি যদি আমার একটা জায়গায় ইনফ্লামেশন হচ্ছে, সেখানে আমার ব্লাড ফ্লোটা বাড়াতে হবে, তাহলে আমাকে কি করতে হবে? ওই জায়গাটার যে ব্লাড ভেসেল গুলো আছে সেগুলোকে ডাইলেট করতে হবে। ডাইলেট করলেই না সেটা লুমেনটা বড় হবে, এবং সেই লুমেন দিয়ে বেশি বেশি ব্লাড সেই জায়গাটাতে যাবে। তাহলে এই আর্টারিওলার ডাইলেটেশনটা কিভাবে হচ্ছে? এখানে বিভিন্ন কেমিক্যাল সাবস্টেন্স কাজ করে, যার মধ্যে ওয়ান অফ দি ইম্পর্টেন্ট হচ্ছে হিস্টামিন। এখানে কিন্তু আরো অনেক কেমিক্যাল সাবস্টেন্স আছে, আমি মেইন যেটা সেটাই বললাম, হিস্টামিন।
এইখানে একটা বেশ ইন্টারেস্টিং একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আর্টারিওলার ডাইলেটেশনটা কিছু স্পেশাল মেকানিজমে হয়। একটু খেয়াল করো। ফার্স্ট হচ্ছে ইনিশিয়াল ট্রানজিয়েন্ট ভ্যাসোকনস্ট্রিকশন। এখন তোমাদের কোশ্চেন হবে যে কেন আপু, আপনি তো বললেন যে ওই জায়গাটার একটা জায়গায় যদি আমি ব্লাড সাপ্লাই বাড়াতে চাই তাহলে হচ্ছে আমার ওই ভেসেলটাকে ডাইলেট করতে হবে। ডাইলেট করলে তো ওই জায়গার ব্লাড ফ্লোটা বেড়ে যাবে। তাহলে আমি কেন ফার্স্টে ইনিশিয়াল ট্রানজিয়েন্ট ভ্যাসোকনস্ট্রিকশন, তা আমি কেন ফার্স্টে কনস্ট্রিকশন করছি? এটার আনসার হচ্ছে, একটু সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমি যদি একটা ভেসেলকে ডিরেক্টলি ডাইলেট করে দিই তাহলে কি হচ্ছে, ওইখানে ব্লাড ফ্লোটা বেড়ে যাচ্ছে, ওকে ফাইন। কিন্তু আমি যদি ওই ভেসেলটাকে ফার্স্টে একটু কন্ট্রাক্ট করি তাহলে কি হবে, ওইখানকার যে প্রেসারটা সেটা ওটার যেটা যে পূর্ববর্তী ভেসেল সেই তুলনায় ওই প্রেসারটা কি বেড়ে যাবে না? ওই জায়গার প্রেসার যখন বেড়ে যাবে তখন কি হবে, একটা প্রেসার গ্রেডিয়েন্ট তৈরি হবে। এই প্রেসার গ্রেডিয়েন্ট তৈরি হওয়ার কারণে তারপরে যখন আমি ভেসেলটাকে ডাইলেট করব তখন কি হবে, আগের তুলনায় অনেক বেশি পরিমাণের ব্লাড একসাথে ওই জায়গাটাতে ফ্লো করবে। তাহলে আমি যদি মানে ফার্স্টে শুরুতেই যদি ভেসেলটাকে ডাইলেট করে দিতাম তাহলে উইথিন এ ফিক্স টাইম যেই পরিমাণ ব্লাড ওইখানে ফ্লো করতো তার তুলনায় আমি যদি ভেসেলটাকে ফার্স্টে একটু কন্ট্রাক্ট করি, কন্ট্রাক্ট করলে কি হবে, একটা প্রেসার গ্রেডিয়েন্ট তৈরি হবে। তার যে আগের যে ভেসেল গুলো আছে সেটার তুলনায় এই জায়গার প্রেসারটা বেড়ে যাবে ডিউ টু কনস্ট্রিকশন। তাহলে এই প্রেসারটা বেড়ে যাওয়ার কারণে আমি যদি তারপরে এটাকে ডাইলেট করি তাহলে কি হচ্ছে, প্রেসার গ্রেডিয়েন্টের কারণে একসাথে অনেক পরিমাণ ব্লাড ওই জায়গাটাতে ফ্লো করবে। এই জন্যই দেখো আর্টেরিয়াল ডাইলিটেশনের যে মেকানিজমটা সেখানে ফার্স্টে হচ্ছে ইনিশিয়াল ট্রানজিয়েন্ট ভ্যাসোকনস্ট্রিকশন। ইনিশিয়াল কেন বলছি, কারণ এটা প্রথমে হচ্ছে। ট্রানজিয়েন্ট কেন বলছি, কারণ এটা খুব কম সময়ের জন্য হচ্ছে, আমি জাস্ট কিছুক্ষণের জন্য ভেসেলটাকে কনস্ট্রিক্ট করে তারপর ডাইলেট করে দিচ্ছি। তাহলে এই যে জাস্ট কিছুক্ষণের জন্য করছি, এই জন্য এটাকে আমি বলছি ট্রানজিয়েন্ট। তাহলে এই জন্য এটা হচ্ছে ইনিশিয়াল ট্রানজিয়েন্ট ভ্যাসোকনস্ট্রিকশন। এটা কি ক্লিয়ার তোমাদের কাছে? জি আপু। হ্যাঁ, তাহলে এই ইনিশিয়াল ট্রানজিয়েন্ট ভ্যাসোকনস্ট্রিকশনের জন্য কি হলো, যে একটা প্রেসার গ্রেডিয়েন্ট তৈরি হলো। এই প্রেসার গ্রেডিয়েন্ট তৈরি হওয়ার কারণে উইথিন এ শর্ট পিরিয়ড অফ টাইম অনেক অনেক ব্লাড ওইখানে ফ্লো করছে। আচ্ছা, তারপরে কি হচ্ছে পারসিস্টেন্ট ভ্যাসোডাইলিটেশন। ওই সেম, ফার্স্টে আমি কনস্ট্রিকশন করলাম, তারপরে পারসিস্টেন্ট ডাইলিটেশন, তারপরে কিন্তু ভেসেলটা একেবারে আমি ডাইলেট করে দিলাম, এবং তারপরে কি হচ্ছে ইনক্রিজ ইন ব্লাড ফ্লো। তাহলে আমার মেইন এইম যেটা ছিল, যেটা হচ্ছে আমার ইনফ্লামেটরি সাইটে আমাকে বেশি বেশি ব্লাড ফ্লো করতে হবে, সেটা কিন্তু আমার ফুলফিল হয়ে গেল। এবং সেটা আমি আরো ইফেক্টিভ ওয়েতে করলাম। আমি ডিরেক্টলি ভ্যাসো ডাইলেট না করে আমি ফার্স্ট একটু কনস্ট্রিকশন করলাম, তারপরে আমি ডাইলেট করলাম, যাতে করে উইথিন এ শর্ট পিরিয়ড অফ টাইম অনেক অনেক ব্লাড সেখানে চলে আসতে পারে। আচ্ছা, তারপরটা দেখো, এখন আমাকে তো শুধু ব্লাড ফ্লোটা বাড়ালেই চলবে না, আমাকে কি করতে হবে, ভেসেল থেকে ব্লাড এবং সেলগুলোকে যেই জায়গাটায় ইনফ্লামেশন হচ্ছে সেই জায়গাটায় নিয়ে যেতে হবে। সেই জায়গাটায় নিয়ে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমাকে ভেসেলের যে পারমিয়েবিলিটিটা আছে সেটা বাড়াতে হবে। এখন কথা হচ্ছে এই ভেসেলের পারমিয়েবিলিটিটা আমরা মানে কি কি মেকানিজমে এটাকে বাড়াতে পারি। আচ্ছা দেখো, এখানে কয়েকটা পয়েন্ট আছে: এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশন, endothelial cell retraction, direct endothelial injury, increased transcytosis, and angiogenesis. আচ্ছা, এই জিনিসগুলো এখন আমি তোমাদেরকে ইন ডিটেলস বলে বুঝিয়ে দিচ্ছি। তাহলে মেন কথা কি, যে এই পাঁচটা মেকানিজমের মাধ্যমে আমার যে ওইখানকার যে ভেসেলটা সেটার পারমিয়েবিলিটিটা বেড়ে যাবে, এবং ভেসেলের মধ্যে যে ব্লাড এবং ব্লাড সেল সেটা হচ্ছে ইনফ্ল্যামেটরি সাইটে চলে যাবে। আচ্ছা, এখন আমরা দেখি জিনিসটা কি। ফার্স্টে আসো এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশন। আমরা কি জানি, ব্লাড ভেসেলের লাইনিং হচ্ছে এন্ডোথেলিয়াল সেল, আর এগুলো তো সব হচ্ছে ক্যাপিলারি লেভেলে। ক্যাপিলারি লেভেলের লাইনিং কিন্তু সিঙ্গেল এন্ডোথেলিয়াল সেল। এই যে এটা দেখো, এটাকে যদি তুমি ক্যাপিলারি হিসেবে ভাবো তাহলে দেখো এগুলো হচ্ছে সব এন্ডোথেলিয়াল সেল। আচ্ছা, এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশন বলতে আমরা বুঝছি যে পুরো সেলটা যখন একসাথে কন্ট্রাক্ট করে যাবে তখন কি হবে, যে ওদের সাইজটা ছোট হয়ে আসবে। এই যে পরটাতে দেখো, এখানে সেলটা যেরকম লম্বা বা ইলংগেটেড ছিল, এখানে দেখো সেলটা একটু সার্কুলার টাইপ হয়ে গেছে এবং ওদের সাইজটা কমে গিয়েছে। তো দুইটা সেলের মাঝখানে যখন সাইজটা কমে যাবে তখন একটা গ্যাপ তৈরি হবে, এটাকে আমরা বলছি ইন্টার এন্ডোথেলিয়াল গ্যাপ। অর্থাৎ দুইটা এন্ডোথেলিয়াল সেলের মাঝখানে যে গ্যাপটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে ইন্টার এন্ডোথেলিয়াল গ্যাপ।
সো এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশন যখন হচ্ছে তখন দুইটা সেলের মধ্যে একটা গ্যাপ তৈরি হচ্ছে এবং ওই গ্যাপটা দিয়েই ব্লাড এবং ডাব্লিউবিসি ওই জায়গাটাতে ইনফ্লামেটরি সাইটে চলে যাচ্ছে। এই জিনিসটাই হচ্ছে এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশন। আচ্ছা, পরে যাই। পরটা হচ্ছে এন্ডোথেলিয়াল সেল রিট্রাকশন। আচ্ছা, আমাদের অনেকের মধ্যে এটা বেশ কনফিউজিং লাগে যে কন্ট্রাকশন আর রিট্রাকশন এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য কি। আচ্ছা, দুইটা জিনিস কিন্তু প্রায় মানে খুব কাছাকাছি, কিন্তু দেখো মেইন পার্থক্যটা হচ্ছে আমি যে বললাম এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশনে কি হচ্ছে, পুরো সেলটা একসাথে কন্ট্রাক্ট করছে এবং পুরো সেলটার সাইজটা ছোট হয়ে যাচ্ছে। ছোট হয়ে দুইটা সেলের মাঝখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে এবং এটার মধ্যে দিয়ে ব্লাড এবং সেলগুলো এক্সট্রাভাস্কুলার স্পেসে চলে আসছে। আর এন্ডোথেলিয়াল সেল রিট্রাকশন কি, সেটা হচ্ছে দেখো এইখানে সেলুলার যে আউটলাইন, আমার কার্সরটা খেয়াল করো সবাই, সেলুলার যে আউটলাইন এটা কিন্তু ঠিক থাকছে, কিন্তু সেলের যে এজ, এজ বলতে কি কিনারা, সেলের যে কিনারাগুলো এইগুলো জাস্ট একটু কন্ট্রাক্ট করে এসেছে, কিন্তু পুরো সেল কিন্তু কন্ট্রাক্ট করেনি। এন্ডোথেলিয়াল কন্ট্রাকশনে যেমন পুরো সেল কন্ট্রাক্ট করছিল, এন্ডোথেলিয়াল রিট্রাকশনে কিন্তু পুরো সেল কন্ট্রাক্ট করছে না। এখানে সেলের আউটলাইনটা ঠিকই থাকছে, কিন্তু সেলের যেই এজটা, এই এজটা কন্ট্রাক্ট করছে। তাহলে এজটা কন্ট্রাক্ট হওয়ার ফলে কি হচ্ছে, দুইটা সেলের মাঝখানে একটা খুবই ন্যারো স্পেস তৈরি হচ্ছে। এই ন্যারো স্পেস তৈরি হওয়ার জন্য ওইখান থেকে তখন ব্লাড এবং সেলগুলো এক্সট্রাভাস্কুলার স্পেসে চলে আসছে। আচ্ছা, এখন দেখো যে এন্ডোথেলিয়াল কন্ট্রাকশন এবং এন্ডোথেলিয়াল রিট্রাকশন দুইটাই কিন্তু সার্টেন কেমিক্যাল মিডিয়েটরস দিয়ে হচ্ছে। আরেকটা জিনিস যে কেমিক্যাল মিডিয়েটরস এর মধ্যে কিছু কিছু আছে প্রি ফর্মড আর কিছু কিছু আছে পোস্ট ফর্মড। প্রি ফর্মড কি, যেটা আমার বডির সেলে আগে থেকেই তৈরি করা আছে এবং যখন ইনফ্লামেশন হচ্ছে তখন সেই জিনিস কেমিক্যাল মিডিয়েটরস গুলো আমি রিলিজ করে দিচ্ছি। আচ্ছা, এই কেমিক্যাল মিডিয়েটরস গুলো কারাই রিলিজ করছে, এটা মেইনলি রিলিজ করে হচ্ছে ডাব্লিউবিসি বা লিউকোসাইট, এন্ডোথেলিয়াল যে সেলটা আছে সেই এন্ডোথেলিয়াল সেলস, এবং যেই জায়গায় ইনফ্লামেশন হচ্ছে সেইখানকার যে নেটিভ সেলস গুলো আছে সেই সেলস থেকেও এই কেমিক্যাল মিডিয়েটরস গুলো রিলিজ হয়। তাহলে মোট তিনটা সেল থেকে কেমিক্যাল মিডিয়েটরস গুলো রিলিজ হচ্ছে। একটা হচ্ছে যে ব্লাডের যে ডাব্লিউবিসি সেখান থেকে, ব্লাড ভেসেলের যে এন্ডোথেলিয়াল সেল সেখান থেকে, এবং যেই টিস্যুতে আমার ইনফ্লামেশন হচ্ছে সেই টিস্যুর যে নেটিভ সেলস গুলো আছে সেখান থেকে। আর বিভিন্ন আর অন্যান্য সোর্স থেকেও কেমিক্যাল মিডিয়েটরস আসতে পারে, বাট মেইন সোর্স হচ্ছে এই তিনটা। আচ্ছা, তো এই সোর্সের মধ্যে আমি বললাম কিছু আছে প্রি ফর্মড আর কিছু আছে পোস্ট ফর্মড। এন্ডোথেলিয়াল কন্ট্রাকশন যেটা হচ্ছে সেখানে দেখো আমার যে গ্যাপটা তৈরি হচ্ছে ওটা কিন্তু বেশ বড়, বাট এন্ডোথেলিয়াল রিট্রাকশনে যেহেতু পুরো সেল কন্ট্রাক্ট করছে না, শুধুমাত্র সেলের যে এজ, সেই এজ গুলো কন্ট্রাকশন হচ্ছে এবং যার ফলে খুবই ন্যারো একটা গ্যাপ তৈরি হচ্ছে। সো এইখান থেকে আমার যেই পরিমাণের ব্লাড বা ডাব্লিউবিসি এক্সট্রাভাস্কুলার স্পেসে আসতে পারবে, এই স্পেস দিয়ে কিন্তু আলটিমেটলি সেটার চাইতে একটু কম ব্লাড বা ডাব্লিউবিসি আসবে। সো ইমিডিয়েটলি যখন আমার ফার্স্টে আমি যখন ওখানকার ব্লাড ফ্লো বাড়িয়ে দিলাম, ইমিডিয়েটলি যখন আমার অনেক অনেক ডাব্লিউবিসি প্রয়োজন ওই জায়গাটাতে ফাইট করার জন্য, তখন কি হবে, তখন এন্ডোথেলিয়াল কন্ট্রাকশন হবে এবং এই এন্ডোথেলিয়াল কন্ট্রাকশন করবে প্রি ফর্ম যে মিডিয়েটরস গুলো আছে। কারণ কি, প্রি ফর্ম মিডিয়েটরস গুলো তো অলরেডি ওখানে তৈরি করাই আছে। তো তারা কি করবে, তারা তখন সাথে সাথেই ওই মিডিয়েটরস গুলো রিলিজ করে দিবে এবং ইমিডিয়েটলি ওখানে একটা র্যাপিড রেসপন্স হবে। কিন্তু এন্ডোথেলিয়াল কন্ট্রাকশন যেটা হয় সেটা ইউজুয়ালি হয় পোস্ট ফর্ম মিডিয়েটরস এর মাধ্যমে, এবং পোস্ট ফর্ম মিডিয়েটরস গুলো তৈরি হতে একটু টাইম লাগে, এবং এটা যখন এন্ডোথেলিয়াল রিট্রাকশনটা হয় তখন দেখা যায় যে আমার ইনফ্লামেশনটা অলরেডি একটা সার্টেন টাইম ধরে হয়ে গিয়েছে, মানে ইনফ্লামেশনটা একটু কমে এসেছে, তখন হচ্ছে এন্ডোথেলিয়াল রিট্রাকশনটা হয় যখন আমার অল্প অল্প সেল বা অল্প অল্প প্লাজমা ওই জায়গাটাতে লাগবে, সেই ক্ষেত্রে হয় এন্ডোথেলিয়াল রিট্রাকশন। বাট ইমিডিয়েটলি হয় এন্ডোথেলিয়াল কন্ট্রাকশন এবং এটা হয় প্রিফর্মড কেমিক্যাল মিডিয়েটরস দিয়ে। আর এন্ডোথেলিয়াল রিট্রাকশনটা হচ্ছে ডিলেড রেসপন্স, আর এটা হয় হচ্ছে পোস্ট ফর্ম যে মিডিয়েটরস গুলো আছে সেগুলোর মাধ্যমে। আর এন্ডোথেলিয়াল রিট্রাকশনে ইউজুয়ালি আমাদের সেলে যেই সাইটোস্কেলেটন আছে, অর্থাৎ যেই মাইক্রোটিউবুলস মাইক্রোফিলামেন্টস, এগুলোর রিঅর্গানাইজেশনের কারণেই হচ্ছে এন্ডোথেলিয়াল রিট্রাকশনটা হচ্ছে। তাহলে এই দুটো জিনিস কি তোমাদের ক্লিয়ার, এন্ডোথেলিয়াল কন্ট্রাকশন এবং এন্ডোথেলিয়াল রিট্রাকশনের মধ্যে বেসিক পার্থক্যটা কি? জি আপু। আচ্ছা, তাহলে আমি পরের স্লাইডে চলে যাই। তারপরে দেখো ডিরেক্ট এন্ডোথেলিয়াল ইনজুরি।
এখন দেখা গেল যে না, এন্ডোথেলিয়াল কন্ট্রাকশন না, রিট্রাকশন না, আমি ডিরেক্ট সেলটাকে ইনজুর করে ফেললাম। এটা কিভাবে হতে পারে? যে বিভিন্ন ধরনের ট্রমা বা অ্যাসল্ট অথবা রেডিয়েশন, এগুলোর মাধ্যমে আমার যে এন্ডোথেলিয়াল সেলটা আছে সেটা পুরোপুরি ড্যামেজ হয়ে গেল। এখন দেখো, এই সেলটা যদি পুরোপুরি ড্যামেজ হয়ে যায়, তাহলে এখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে, এখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে। তখন কি হবে? এই গ্যাপ দিয়ে আলটিমেটলি এক্সুডেশন হবে। তাহলে পারমিয়াবিলিটিটা বেড়ে গেল। এটা হচ্ছে ডিরেক্ট এন্ডোথেলিয়াল ইনজুরি। এবং দেখো, আমি তোমাদেরকে ফার্স্টেই বলেছিলাম যে ইনফ্লামেশনটা আমাদের জন্য বেনিফিশিয়াল নাকি হার্মফুল। সেখানে আমি বললাম যে যখন ওটা আনকন্ট্রোলড হবে সেই ক্ষেত্রে আমাদের জন্য হার্মফুল, যখন সেটা কন্ট্রোলড হবে তখন সেটা আমাদের জন্য বেনিফিশিয়াল। এই যে ডিরেক্ট এন্ডোথেলিয়াল ইনজুরি, এখানে দেখো একসাথে যদি অনেকগুলো এন্ডোথেলিয়াল সেলের ডিস্ট্রাকশন হয়ে যায়, এটা কিন্তু একটা ইনজুরি দিয়ে হচ্ছে। সো আমার বডি কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারছে না। সো ইউজুয়ালি দেখা যায় যে এই ক্ষেত্রে হচ্ছে আনকন্ট্রোলড একটা ইনফ্লামেটরি রেসপন্স তৈরি হয়ে যায়, যেটা মাঝে মাঝে আমাদের জন্য হার্মফুল হতে পারে। আচ্ছা, ঠিক আছে। তারপর দেখো, আরেকটা জিনিস হচ্ছে তারপর হচ্ছে ইনক্রিজ ট্রান্সাইটোসিস। আচ্ছা, এর আগের দুইটা প্রসেসে আমি কি করলাম? এর আগের দুইটা প্রসেসে আমি দুইটা সেলের মাঝখান দিয়ে যে গ্যাপ, সেখান দিয়ে প্লাজমা বা ডাব্লিউবিসি গুলোকে আমি এক্সট্রাভাস্কুলার স্পেসে নিয়ে গেলাম। কিন্তু এই যে ইনক্রিজ ট্রান্সাইটোসিস, এখানে হচ্ছে আমি সেলের মধ্যে দিয়ে প্লাজমা এবং ব্লাড যেই সেলটা আছে সেটাকে আমি এক্সট্রাভাস্কুলার স্পেসে নিয়ে যাব। এই যে প্রসেসটা, এটাকেই বলা হচ্ছে ট্রান্সাইটোসিস। আচ্ছা দেখো, ট্রান্স মানে কি? ট্রান্স মানে হচ্ছে অ্যাক্রস, আর সাইটোসিস বলতে কি সেলকে বোঝানো হচ্ছে। তাহলে এই সেলের মধ্যে দিয়ে বা অ্যাক্রস দ্য সেল আমি যেই প্লাজমা বা ডাব্লিউবিসি কে বাইরে নিয়ে যাচ্ছি, এই জিনিসটাকে বলা হচ্ছে ইনক্রিজ ট্রান্সাইটোসিস। এটা কিভাবে হচ্ছে? আমাদের এই এন্ডোথেলিয়াল সেলে কিছু ট্রান্সপোর্ট ভ্যাকুল আছে বা কিছু ট্রান্সপোর্ট চ্যানেল আছে। যেই চ্যানেল বা ভ্যাকুলস গুলোর কাজ কি? ইন্ট্রাভাস্কুলার স্পেস থেকে সাবস্টেন্স গুলোকে এক্সট্রাভাস্কুলার স্পেসে নিয়ে যাওয়ার জন্য। সো এই ভ্যাকুলস গুলোর অ্যামাউন্ট অথবা এই ভ্যাকুলস গুলোর কাজের যে স্পিড, এটাকে আমরা বাড়িয়ে দিয়ে কি করছি? তাড়াতাড়ি করে এই ট্রান্সপোর্ট প্রসেসটা কমপ্লিট করছি। এটাকে আমরা বলছি ইনক্রিজ ট্রান্সাইটোসিস। তাহলে আগের যে তিনটা প্রসেস আমি দেখালাম, সেখানে কি দেখালাম? আমি যে দুইটা সেলের মাঝখান দিয়ে একটা গ্যাপ তৈরি হচ্ছে এবং সেই গ্যাপটা দিয়ে প্লাজমা বা এক্সুডেট গুলো বাইরে আসছে। কিন্তু ট্রান্সাইটোসিসে কি হচ্ছে? সেলের মধ্যে দিয়ে কিছু ট্রান্সপোর্ট চ্যানেল অথবা কিছু ট্রান্সপোর্ট যে ভ্যাকুলস ও ভেসিকলস আছে সেগুলোর মাধ্যমে এক্সট্রাভাস্কুলার স্পেসে সাবস্টেন্স গুলো চলে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তোমাদের একজন মেবি কোশ্চেন আছে এখানে যে এন্ডোথেলিয়াল রিট্রাকশন আর এন্ডোথেলিয়াল কন্ট্রাকশন। আমি কি বললাম যে এন্ডোথেলিয়াল কন্ট্রাকশন হচ্ছে কি, এটাকে এখানে যখন এন্ডোথেলিয়াল কন্ট্রাকশন হচ্ছে, বেশ লার্জ অ্যামাউন্ট অফ ফ্লুইড আমি ওখানে পাঠাতে পারছি। সো ইমিডিয়েটলি আমার কি দরকার? আমার দরকার হচ্ছে ওইখানে অনেক বেশি ডাব্লিউবিসি বা অনেক বেশি প্লাজমা ওই জায়গাটাতে পাঠানো, যাতে করে আমি ইমিডিয়েটলি ইনফ্লামেশনটাকে হল্ট করতে পারি বা ইমিডিয়েটলি ইনফ্লামেশনটাকে একটু কমাতে পারি। যখন আমি ইমিডিয়েটলি অনেকগুলো ডাব্লিউবিসি বা প্লাজমা ওই জায়গায় পাঠিয়ে দিলাম, তারপরে আমার কি? তারপরে তো আমার এত মানে এত এত ফ্লুইড বা এত এত ডাব্লিউবিসি ওখানে পাঠানোর দরকার নেই। কারণ কি হবে? তাহলে জিনিসটা আরো বেশি সোয়েলিং হবে বা এটা মানে ওই জিনিস ইনফ্লামেশনটা তো অলরেডি, ওই যারা ফার্স্টে ব্লাড গুলো গেল, ফার্স্টে যে ডাব্লিউবিসি গেল, তারা কিন্তু অলরেডি যেই ওই ইনফ্লামেশনটাকে একটু কমিয়ে দিয়েছে। সো আলটিমেটলি পরে আমার ওই সাইটের যে নিড, ওই নিড অনুযায়ী আমাকে ওইখানে সেল বা প্লাজমা পাঠাতে হবে। সো আলটিমেটলি পরে রিট্রাকশনটা হচ্ছে, এবং রিট্রাকশনটাই হচ্ছে দেখা যাচ্ছে যে এটা পারসিস্ট করে যাচ্ছে যতক্ষণ না পর্যন্ত ওই জায়গাটাতে ইনফ্লামেশনটা মানে পুরোপুরি ঠিক হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এন্ডোথেলিয়াল রিট্রাকশনটাই ওখানে কাজ করবে। বাট ইমিডিয়েটলি আমি ওই জায়গাটাতে এন্ডোথেলিয়াল কন্ট্রাকশন করছি, যাতে করে আমি অনেক বেশি সাবস্টেন্স ওইখানে পাঠাতে পারি। এবং যখন আমার পাঠানো হয়ে গেল, তখন আবার এন্ডোথেলিয়াল রিট্রাকশন হচ্ছে, এবং এই জিনিস এন্ডোথেলিয়াল রিট্রাকশনটাই পারসিস্ট করবে আনটিল দা ফুল রেজুলেশন অফ দি ইনফ্লামেশন। যতক্ষণ না পর্যন্ত ইনফ্লামেশনটা পুরোপুরি ঠিক হবে, ততক্ষণ পর্যন্ত এন্ডোথেলিয়াল রিট্রাকশন ওখানে পারসিস্ট করবে। ক্লিয়ার? জি আপু। আচ্ছা, তারপর দেখো ইনক্রিজ ট্রান্সাইটোসিস বললাম। আর আরেকটা জিনিস ছিল যে ইনক্রিজ অ্যাঞ্জিওজেনেসিস। আচ্ছা, অ্যাঞ্জিওজেনেসিস কি? অ্যাঞ্জিওজেনেসিস হচ্ছে নিউ ব্লাড ভেসেল ফর্মেশন।
আমরা এখানে কিন্তু দুইটা টার্ম আছে, একটা হচ্ছে অ্যাঞ্জিওজেনেসিস আর হচ্ছে ভাস্কুলোজেনেসিস। ভাস্কুলোজেনেসিসটা হচ্ছে আমাদের ইন্ট্রাএমব্রায়োনিক লাইফে যে ভেসেল তৈরি হওয়ার যে প্রসেসটা, সেটা হচ্ছে ভাস্কুলোজেনেসিস। আর অ্যাঞ্জিওজেনেসিস কি, আমাদের এই যে আমাদের আফটার দ্য বার্থ, আমাদের এই যে কোনো ধরনের ট্রমা বা যে কোনো ধরনের ইনফ্লামেশন, এটার ফলে যে নিউ ব্লাড ভেসেলটা তৈরি হচ্ছে, এই প্রসেসটাকে বলা হচ্ছে অ্যাঞ্জিওজেনেসিস। এখন কোশ্চেন হচ্ছে যে কেন ইনফ্ল্যামেটরি সাইটে আমার নিউ ব্লাড ভেসেল তৈরি করার দরকারটা কি? ওই যে আমি ফার্স্টেই বললাম, আমার একটা যখন ইনফ্ল্যামেশন হবে তখন আমার মেইন এইম থাকবে সেই জায়গায় ব্লাড সাপ্লাইটা বাড়িয়ে দেওয়া। সো ব্লাড সাপ্লাই বাড়ানোর জন্য ওখানকার যে প্রি এক্সিস্টিং যে ব্লাড ভেসেল গুলো আছে সেগুলো তো ওখানে আছেই। ওইখানকার যে প্রি এক্সিস্টিং ব্লাড ভেসেল গুলো আছে সেটার সাথে আমি যদি ওখানে আরো নিউ ব্লাড ভেসেল তৈরি করি, তাহলে কি আমার ওই জায়গার ব্লাড ফ্লোটা কি আরো বেড়ে যাবে না? তাহলে এই আরো বেশি বেশি ব্লাড ফ্লো ওখানে বাড়ানোর জন্য আমি কি করি, যে আমার ওখানকার যে আগেরকার যে ব্লাড ভেসেল গুলো আছে ওইখান থেকে দেখা যাচ্ছে আবার নিউ নিউ ব্লাড ভেসেল তৈরি হচ্ছে। এবং এই নিউ যে ব্লাড ভেসেল তৈরি হচ্ছে এটা কিন্তু খুবই র্যাপিড একটা প্রসেস। কারণ কি, অ্যাকিউট ইনফ্লামেশনটা আমার মেইন এইম হচ্ছে উইথিন এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম আমাকে ইনফ্লামেশনটা কন্ট্রোল করতে হবে। তাহলে ওইখানে যে ব্লাড ভেসেল ফর্মেশনের যে প্রসেসটা সেটাও অনেক দ্রুত, উইথিন এ খুব শর্ট পিরিয়ড অফ টাইমে ওখানে অনেকগুলো নতুন নতুন ব্লাড ভেসেল তৈরি হচ্ছে। আর তোমরাই বলো, এখন তুমি যদি কোনো একটা কাজ খুব তাড়াহুড়ো করে করো তাহলে কি সেখানে কিছু গ্যাপ থেকে যাবে না, কিছু ডিফেক্ট হবে না? ওই কাজটাই তুমি যদি একটু টাইম নিয়ে করতে তাহলে কাজটা হয়তো অনেক সুন্দর হতো। আর তুমি যখন একটা কাজ খুব দ্রুত খুব তাড়াতাড়ি করে ফেলো, তখন কি হয়, আলটিমেটলি ওখানে কিছু ডিফেক্ট থেকেই যায়। আমাদের বডিতেও সেম। আমাদের বডিতে যখন ওই ইনফ্ল্যামেটরি সাইটটাতে অনেক দ্রুত অনেকগুলো ব্লাড ভেসেল একসাথে তৈরি হচ্ছে, তখন দেখা যাচ্ছে কি যে ওই ব্লাড ভেসেলের যে বেসমেন্ট মেমব্রেনটা, ওইটা হচ্ছে ওই ফরমেশনের কারণেই দেখা যাচ্ছে ওটা লিকি থেকে যাচ্ছে। কারণ ওই যে ওই বললাম যে উইথিন এ ভেরি শর্ট টাইম অনেকগুলো ব্লাড ভেসেল তৈরি হচ্ছে। তো দেখা যাচ্ছে যে এই ব্লাড ভেসেল গুলো শুরু থেকেই বেশ লিকি, এবং এই অ্যাঞ্জিওজেনেসিস এর কারণে দেখা যাচ্ছে নিউ যে ব্লাড ভেসেল গুলো তৈরি হচ্ছে ওইখান থেকে আমি ইজিলি আমার এক্সুডেট গুলোকে ইনফ্লামেটরি সাইটে নিয়ে আসতে পারছি। তো এটাই ছিল মেইন, যে আমি পাঁচটা প্রসেস বললাম। একটা হচ্ছে এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশন, যেটা আমার ইমিডিয়েটলি হচ্ছে এবং একটা লার্জ গ্যাপ তৈরি হচ্ছে, ওখান থেকে এক্সুডেট গুলো বাইরে আসছে। দেন হচ্ছে এন্ডোথেলিয়াল সেল রিট্রাকশন, যেটা হচ্ছে এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশনের পরে আস্তে আস্তে এন্ডোথেলিয়াল সেল রিট্রাকশন হয়, এবং যতক্ষণ পর্যন্ত ইনফ্লামেশন চলে ততক্ষণ পর্যন্ত এন্ডোথেলিয়াল সেল রিট্রাকশনটা ওখানে ওই অবস্থাতেই থাকে। তারপরে কি, যে ডিরেক্ট এন্ডোথেলিয়াল ইনজুরি, এবং ডিরেক্ট এন্ডোথেলিয়াল ইনজুরির ফলে দেখা যায় যে আমার এখানে যে আনকন্ট্রোলড ইনফ্লামেশন এটা হওয়ার একটা চান্স থাকে, কারণ এই ইনজুরির ফলে যে আমার এন্ডোথেলিয়াল সেল গুলো ড্যামেজ হয়ে যাচ্ছে, এটাকে আমার বডি তখন কন্ট্রোল করতে পারে না। আর তারপরটা কি বললাম, তারপরটা বললাম ইনক্রিজ আপু, ট্রান্সাইটোসিন। হ্যাঁ, ডিরেক্ট এন্ডোথেলিয়াল ইনজুরিটা কিসের মাধ্যমে হচ্ছে? ডিরেক্ট এন্ডোথেলিয়াল ইনজুরি দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ট্রমা বা অ্যাসল্ট, কেউ তোমাকে মারলো, তাহলে কি হচ্ছে, আমাদের স্কিনের নিচে যে ব্লাড ভেসেল গুলো আছে সেই জায়গায় তো একটা প্রেসার পড়ছে। তো ওই ডিরেক্ট কোন একটা ট্রমা বা অ্যাসল্টের কারণে দেখা যাচ্ছে যে ওই ভেসেলের যে সেলগুলো আছে সেগুলো ডিরেক্টলি ইনজুর্ড হয়ে যাচ্ছে। অথবা ডিরেক্ট এন্ডোথেলিয়াল ইনজুরি আর কিভাবে হতে পারে, যে বিভিন্ন ধরনের রেডিয়েশন যেগুলো হচ্ছে আমার বডির জন্য হার্মফুল, যেগুলো আমার বডির সেলগুলোকে ডিস্ট্রয় করছে, এরকম বিভিন্ন ধরনের রেডিয়েশন আমার সেলগুলোকে ডিস্ট্রয় করে দিতে পারে, যার কারণে হচ্ছে এই ডিরেক্ট এন্ডোথেলিয়াল ইনজুরিটা হতে পারে। এছাড়া বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম কিছু কিছু আছে যেগুলো হচ্ছে আমার সেলগুলোকে হয়তো ডিস্ট্রয় করতে পারে, বাট মেইন জিনিসটা এখানে হচ্ছে ট্রমা। ট্রমার কারণেই দেখা যায় যে এই ইনজুরিটা বেশি হয়ে থাকে। ক্লিয়ার? জি আপু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরে তাহলে দেখো আমার ভাস্কুলার ইভেন্ট কিন্তু শেষ। ভাস্কুলার ইভেন্টে তাহলে আমি কি করলাম, ফার্স্টে হচ্ছে আমি ভেসেলটাকে ডাইলেট করলাম। ভেসেলটাকে ডাইলেট করার ফলে কি হলো, যে বেশি বেশি ওখানে ব্লাড ফ্লো হলো। তারপর আমি কি করলাম, আমি ভেসেলের পারমিয়েবিলিটিটাকে বাড়ালাম, কারণ শুধু ব্লাড ফ্লো বাড়ালেই হবে না, আমার ব্লাড গুলোকে ইনফ্লামেটরি সাইটে নিয়ে যেতে হবে। তো এই জন্য আমি ভেসেলের পারমিয়েবিলিটিটা বাড়িয়ে দিলাম, যাতে করে ব্লাড ভেসেলের যে সেল এবং প্লাজমা সেটা হচ্ছে ইনফ্লামেটরি সাইটে যেতে পারে। আচ্ছা, এটাই গেল হচ্ছে আমার ভাস্কুলার ইভেন্ট। দেন হচ্ছে সেলুলার ইভেন্ট। আচ্ছা, এখন এখানে একটা কোশ্চেন আসে যে অ্যাকিউট ইনফ্লামেটরি সেল কোনগুলো আর ক্রনিক ইনফ্লামেটরি সেল কোনগুলো। ওয়েল, অ্যাকিউট ইনফ্লামেটরি সেল হচ্ছে মেইনলি নিউট্রোফিল, এবং এর সাথে দেখা যায় যে সামটাইম ইউসিনোফিল, ব্যাজোফিল বা ম্যাক্রোফেজও সামটাইম এখানে কাজ করে, বাট মেইন সেল হচ্ছে নিউট্রোফিল। এখন কোশ্চেন হতে পারে যে কেন,
এই অ্যাকিউট ইনফ্ল্যামেটরিতে কেন নিউট্রোফিলটাই মেইন সেল, ম্যাক্সিমাম কাজগুলো এই নিউট্রোফিলই করে। কেন করে তোমরা বলো? যে আমাদের বডিতে যে ডাব্লিউবিসি আছে, আমরা কি জানি যে ডাব্লিউবিসি 5 ধরনের: নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট এন্ড ম্যাক্রোফেজ। এই 5 ধরনের ডাব্লিউবিসির মধ্যে সবচেয়ে অ্যাবান্ডেন্ট কোনটা? নিউট্রোফিল। হ্যাঁ, সবচেয়ে অ্যাবান্ডেন্ট হচ্ছে নিউট্রোফিল। তাহলে কোনো একটা জায়গায় যদি ইনফ্লামেশন হয়, তাহলে ওই জায়গায় সবচাইতে বেশি সেল কোনটা থাকছে? নিউট্রোফিল। রেডিলি ওরা প্রিপেয়ার থাকছে ওই জায়গাটাতে রিয়াকশন করার জন্য। যেহেতু নিউট্রোফিলের পরিমাণ আমার ব্লাডে সবচাইতে, মানে ডাব্লিউবিসির মধ্যে যেহেতু নিউট্রোফিলের পরিমাণ সবচাইতে বেশি, সো আলটিমেটলি কোনো একটা জায়গায় যদি ইনফ্লামেশন হয়, তাহলে কি দেখা যায় যে ওই জায়গাতে সবার ফার্স্টেই নিউট্রোফিল চলে যাচ্ছে, কারণ ওইটার আশেপাশের জায়গায় নিউট্রোফিল দিয়ে ভর্তি। নিউট্রোফিল রেডি হয়েই আছে যে কখন ইনফ্লামেশন হবে আর কখন আমি ওই জায়গাটায় যে কাজ করব। সো এই যে এই নিউট্রোফিলের অ্যাবান্ডেন্সের কারণেই দেখা যায় যে আমাদের অ্যাকিউট ইনফ্লামেশনের মেইন রোলটা প্লে করছে নিউট্রোফিল। আচ্ছা, তাহলে এখন দেখি আমরা সেলুলার ইভেন্টে কি কি আছে। একটা হচ্ছে মার্জিনেশন, একটা হচ্ছে রোলিং অ্যান্ড অ্যাডহেশন, অ্যান্ড তারপর হচ্ছে ট্রান্সমাইগ্রেশন। আচ্ছা, চলো এখন আমরা ডিটেলসে এই জিনিসগুলো একটু বুঝে নিই। ফার্স্টে হচ্ছে মার্জিনেশন। আচ্ছা, একটা জিনিস এখানে একটু খেয়াল করো, আমাদের বডিতে যে ব্লাড ফ্লোটা, নর্মাল ব্লাড ফ্লোটাকে আমরা কি বলি? নর্মাল ব্লাড ফ্লোটাকে আমরা বলি লিনিয়ার ব্লাড ফ্লো। ঠিক আছে? এই লিনিয়ার যে ব্লাড ফ্লোটা হয়, এই লিনিয়ার ব্লাড ফ্লোতে কিন্তু সেন্ট্রালি থাকে ডাব্লিউবিসি। এই যে দেখো, সেন্ট্রালি হচ্ছে ডাব্লিউবিসি, এবং এই ডাব্লিউবিসি গুলোকে ঘিরে থাকে হচ্ছে আরবিসি, এবং আরবিসিরও পরে মানে একেবারে পেরিফেরির দিকে থাকে হচ্ছে প্ল্যাটলেট, আর এটা তো ভেসেল ওয়াল। তাহলে কি হচ্ছে? সেন্ট্রালি থাকছে হচ্ছে ডাব্লিউবিসি, ডাব্লিউবিসির চারপাশে আছে হচ্ছে আরবিসি, এবং আরবিসিরও চারপাশে থাকছে হচ্ছে প্ল্যাটেলেট। এখন আমি যদি এই ডাব্লিউবিসিটাকে ভেসেল থেকে বাইরে নিয়ে আসতে চাই, তাহলে আমার ফার্স্টে কি করতে হবে? ফার্স্টে আমাকে এই যে সেন্টার, যে ডাব্লিউবিসিটার পজিশন, এই সেন্টার থেকে এইটাকে ভেসেলের মার্জিনে নিয়ে আসতে হবে, তাই না? তাই তো, জি আমাকে তো আপু। সেন্টার থেকে সেলটাকে মার্জিনে নিয়ে আসতে হবে। তাহলে এই যে আমি ফার্স্টেই ডাব্লিউবিসি কে ব্লাড ভেসেলের সেন্টার থেকে মার্জিনে যে নিয়ে আসছি, এই প্রসেসটাকেই বলা হচ্ছে মার্জিনেশন। কারণ আমি যদি মার্জিনে না নিয়ে আসি, তাহলে তো আমি আলটিমেটলি সেলটাকে বের করতে পারবো না। সেলটাকে বের করার জন্য আমাকে ফার্স্টে সেলটাকে ওই সেন্টার থেকে আমাকে মার্জিনে নিয়ে আসতে হবে। এই প্রসেসটাকেই বলা হচ্ছে মার্জিনেশন। আচ্ছা, পরেরটা দেখো, পরে আমি বললাম যে রোলিং এন্ড অ্যাডহেশন। আচ্ছা, সেলটাকে আমি মার্জিনে নিয়ে আসলাম, কিন্তু সেলটা যদি ওই ব্লাড ফ্লোর সাথে তো সেলটা ক্রমাগত ফ্লো করতেই আছে, মানে করছে, ব্লাড ফ্লো হচ্ছে সাথে সেলগুলো ফ্লো হচ্ছে, তাহলে আমি যদি মার্জিনে নিয়েও আসি, তাও কি আমি ওটাকে বের করতে পারবো? পারবো না। আমাকে ফার্স্টে সেলটাকে থামাতে হবে, যে এইখান থেকে যে জায়গাটায় এন্ডোথেলিয়াল গ্যাপ তৈরি হয়েছে, আমাকে ওই জায়গাটায় সেলটাকে থামাতে হবে, যে এইখান দিয়ে ওই সেলটাকে এখন আমি বের করে আনবো। কিন্তু সেলটাকে যদি আমি বের করতে না পারি, সেলটা যদি ওই মার্জিন দিয়েই ফ্লো হতে থাকে, তাহলে তার আমি সেলটাকে এখান থেকে বের করতে পারবো না। তো এই জন্য আমার সেকেন্ড যে স্টেপ, সেটা হয় হচ্ছে রোলিং এন্ড অ্যাডহেশন। আচ্ছা, রোলিং এন্ড অ্যাডহেশনে কিছু ইম্পর্টেন্ট এখানে এই নামগুলো তোমাদেরকে একটু জানতে হবে, সেটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, ফার্স্টেই দেখো রোলিং। রোলিং এ কাজ করে হচ্ছে সিলেক্টিং গ্রুপের কিছু প্রোটিন। ঠিক আছে? এগুলো সবগুলোই কেমিক্যাল সাবস্টেন্স। রোলিং এ মেইনলি এরা কাজ করে। এখানে কি হয় দেখো, ছবিটাতে একটু খেয়াল করো। এই যে এখানে লিউকোসাইট মার্জিনেশনের মাধ্যমে কি হলো, ওরা ভেসেলের মার্জিনে চলে আসলো। তারপরে দেখো এখানে কিছু কেমিক্যাল সাবস্টেন্স আছে, যেগুলোকে আমি বলছি সিলেক্টিন। আচ্ছা, সিলেক্টিনের মধ্যে বেশ কয়েক ধরনের সিলেক্টিন আছে, যেমন হচ্ছে পি সিলেক্টিন, ই সিলেক্টিন। ই সিলেক্টিন বলতে আমরা কি বলছি? এই যে এন্ডোথেলিয়াল সেলের গায়ে যে সিলেক্টিন মলিকিউল গুলো আছে, সেগুলোই হচ্ছে এন্ডোথেলিয়াল সিলেক্টিন। ঠিক আছে? এরকম এই সিলেক্টিন মলিকুলের সাথে এই ডাব্লিউবিসির গায়ে কিছু সায়ালেটেড সুগার থাকে। এগুলোকে তোমরা একটা হাত কল্পনা করতে পারো, যে ডাব্লিউবিসির গায়ে কিছু এরকম হাত ছড়িয়ে ছিটিয়ে আছে। ও কি করে, হাতগুলোকে বাড়িয়ে রাখে যে কখন সে এই সিলেক্টিন মলিকিউল গুলোকে ধরবে। তো এই সায়ালেটেড সুগার গুলোই হচ্ছে ডাব্লিউবিসি সেই হাত। সেই হাতগুলো দিয়ে কি করছে, সে হচ্ছে এন্ডোথেলিয়ালের গায়ে যে সিলেক্টিন মলিকিউলটা আছে সেটার সাথে একটা বন্ড ফর্ম করছে। কিন্তু এই যে বন্ডটা ফর্ম হচ্ছে, এটা খুবই উইক একটা বন্ড। এই যে ব্লাড ফ্লো যে হচ্ছে, এই ব্লাড ফ্লো এগেনস্টে ওই বন্ডটা টিকতে পারে না।
কি দেখা যায় যে বন্ড ফর্ম হচ্ছে, কিন্তু ওই যে ব্লাড ফ্লোর কারণে আবারও বন্ডটা ভেঙে যাচ্ছে। আবারও দেখা যায় যে সে এই বন্ডটা ভেঙে যাওয়ার জন্য সে হচ্ছে একটু সামনে গেল, সামনে যাওয়ার পরে আবারও বন্ড ফর্ম করলো, কিন্তু আবারও দেখা যাচ্ছে ব্লাড ফ্লোর কারণে আমার বন্ডটা ভেঙে যাচ্ছে। সো এটাকেই বলা হচ্ছে যে রোলিং। রোলিং বলছি কেন, কারণ হচ্ছে সে একবার বন্ড ফর্ম করছে, আবার বন্ডটা ভেঙে ব্লাড ফ্লোর জন্য একটু রোল করে সামনে যাচ্ছে, সামনে যে সে আবারও একটা বন্ড ফর্ম করছে, আবারও দেখা যাচ্ছে ওটা ভেঙে যাচ্ছে, সে আবারও সামনে যাচ্ছে। এই যে সে একবার বন্ড ফর্ম করছে এবং বন্ডটা ব্রেক হয়ে সে সামনে যাচ্ছে, এই জিনিসটাই হচ্ছে রোলিং। এবং এখানে কাজ করছে সিলেক্টিন। এবং এটা কেমন হচ্ছে, কারণ এদের মধ্যে যে ইন্টারাকশনটা হচ্ছে এটা হচ্ছে খুবই লো অ্যাফিনিটি ইন্টারাকশন। ব্লাড ফ্লোয়ের যে ভেলোসিটিটা, এটার এগেনস্টে এই বন্ডটা থাকতে পারে না, এটা ভেঙে যায়। এই জন্যই এই রোলিংটা হচ্ছে। তাহলে নেক্সট এইম আমার কি হবে, যে না এটাকে তো আমি আটকাতে পারছি না, আমাকে তাহলে এখন আটকাতে হবে, আমাকে আরো একটা স্ট্রং বন্ড তৈরি করতে হবে। এই স্ট্রং বন্ডগুলোই তৈরি করে হচ্ছে ইন্টিগ্রেন্স নামের কিছু প্রোটিন। এই ইন্টিগ্রেন্সের মাধ্যমে যে বন্ডটা তৈরি হলো সেটাকে আমরা বলছি অ্যাডহেশন। এই যে এখানে দেখো, ফার্স্টে হচ্ছে রোলিং হলো, রোলিং হওয়ার পরে এইখানে যে অ্যাডহেশন হচ্ছে, একটা ফার্ম অ্যাডহেশন এখানে হচ্ছে। আচ্ছা, অ্যাডহেশনের ক্ষেত্রে কিছু কেমিক্যাল সাবস্টেন্স কাজ করে, যেমন হচ্ছে ইন্টারলিউকিন 8 বা ইক্যাম ভিক্যাম, এরকম সরি সিক্যাম ভিক্যাম, কিছু কেমিক্যাল সাবস্টেন্স আছে। এই নামগুলো তোমরা নিজেরা পড়লেই এটা মুখস্থ করতে পারবা বা এটা মনে রাখতে হবে। এই কেমিক্যাল সাবস্টেন্স গুলোর মাধ্যমে ওইখানে একটা স্ট্রং বন্ড তৈরি হলো, যেটাকে আমরা বলছি অ্যাডহেশন। তাহলে এটা গেল রোলিং এবং অ্যাডহেশন। এবং তারপরে আমাকে কি করতে হবে, তারপরে হচ্ছে আমাকে ভেসেলের মধ্যে থেকে সেলটাকে বাইরে যে জায়গাটা ইনফ্লামেশন হচ্ছে সেই জায়গাটায় নিয়ে আসতে হবে। এই যে নিয়ে আসার যে প্রসেসটা, সেটাকে আমরা বলছি ট্রান্সমাইগ্রেশন। এখানে দেখো দুইটা এই যে এন্ডোথেলিয়াল সেল, এটার মধ্যে যে গ্যাপটা তৈরি হচ্ছে সেখান দিয়ে ডাব্লিউবিসিটা স্কুইজ করে চলে আসছে বাইরে। এই যে স্কুইজ করে বাইরে চলে আসছে, এই জিনিসটাকেই বলা হচ্ছে ট্রান্সমাইগ্রেশন। তাহলে সেলুলার ইভেন্টের মাধ্যমে আমি কি করলাম, সেলুলার ইভেন্টের মাধ্যমে আমি সেলটাকে ভেসেল থেকে ভেসেলের বাইরে নিয়ে আসলাম। তাহলে ভেসেল থেকে ভেসেলের বাইরে নিয়ে আসাতে আমার কি কি কাজ করলো, একটা হচ্ছে মার্জিনেশন, দেন হচ্ছে রোলিং এবং অ্যাডহেশন, এবং তারপরে হচ্ছে ট্রান্সমাইগ্রেশন। এই পর্যন্ত ক্লিয়ার সবার? জি আপু। জি আপু। আচ্ছা, তারপরে দেখো এখন আমি সেলটাকে ভেসেল থেকে বাইরে নিয়ে আসলাম। তুমি একটু কল্পনা করো, ভেসেল থেকে বাইরে নিয়ে আসলাম এবং দেখা যাচ্ছে যে একটু পাশেই হচ্ছে ইনফ্লামেশনটা হচ্ছে। এখন আমার কাজ কি হবে, আমার কাজ হবে সেলটাকে ওই এক্সাক্ট ওই ইনফ্লামেটরি সাইটটাকে নিয়ে যাওয়া। ওই যে নিয়ে যাওয়ার যে প্রসেসটা, এটাকে আমরা বলছি কেমোট্যাক্সিস। এখানে দেখো কেমোট্যাক্সিস, ট্যাক্সিস মানে কি, ট্যাক্সিস মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট দিকে যাওয়া। আর এখানে আমরা কেমো কেন বলছি, কারণ হচ্ছে এই যে এক্সট্রা ভ্যাসেটের যে নিউট্রোফিলটা, সেটা হচ্ছে কিছু কেমিক্যাল সাবস্টেন্সের অ্যাট্রাকশনের কারণেই ওই জায়গাটাতে ওই নির্দিষ্ট জায়গাটার দিকে যাচ্ছে। আর এই কেমিক্যাল মিডিয়েটরস গুলো কোত্থেকে আসছে, ওই যে আমি ফার্স্টেই বললাম, কেমিক্যাল মিডিয়েটরস মেইনলি 3 ধরনের সেল থেকে রিলিজ হচ্ছে, যার মধ্যে একটা ছিল যেই জায়গাটাতে ইনফ্লামেশন হচ্ছে সেই জায়গাটার যে নেটিভ সেলগুলো আছে সেখান থেকেও কিছু কেমিক্যাল মিডিয়েটরস রিলিজ হচ্ছে। তাহলে ওই কেমিক্যাল মিডিয়েটরস এর এগেইনস্ট, ওই কেমিক্যাল মিডিয়েটরস এর দিকে আমার যে নিউট্রোফিলটা সেটা হচ্ছে একটা অ্যাট্রাকশন অনুভব করে। কথা হচ্ছে কেন, কেন নিউট্রোফিল তার ওই কেমিক্যাল মিডিয়েটরস এর প্রতি একটা অ্যাট্রাকশন ফিল করছে। এটা আনসার হচ্ছে ওই নিউট্রোফিলের গায়ে এই কেমিক্যাল মিডিয়েটরস এর এগেইনস্টে কিছু রিসেপ্টর থাকে। সো এই রিসেপ্টরের জন্যই ওই নিউট্রোফিল গুলো ওই কেমিক্যাল সাবস্টেন্সের প্রতি অ্যাট্রাক্টেড হয় এবং ওই দিকে যায়। এই যে একটা নির্দিষ্ট দিকে, অর্থাৎ ওই কেমিক্যাল সাবস্টেন্স গুলোর দিকে নিউট্রোফিল যাচ্ছে, এই জিনিসটাকেই বলা হচ্ছে কেমোট্যাক্সিস। আচ্ছা, এখন দেখো আমি আমার নিউট্রোফিলটাকে ওই সাইট অফ ইনফ্লামেশনে নিয়ে গেলাম। এখন আমার এইম কি থাকবে, এখন আমার এইম থাকবে যে যেই জিনিসটার কারণে, যে সাবস্টেন্সটার কারণে আমার ইনফ্লামেশন হচ্ছে, সেই সাবস্টেন্সটাকে ডিস্ট্রয় করে দেওয়া। যে প্রসেসের মাধ্যমে এই ডিস্ট্রাকশনটা হচ্ছে সেটাকে আমরা বলছি ফ্যাগোসাইটোসিস। এখন দেখো ফ্যাগোসাইটোসিসের মধ্যে কি কি আছে, একটা হচ্ছে রিকগনিশন অ্যান্ড অ্যাটাচমেন্ট, দেন হচ্ছে এনগালফমেন্ট, দেন হচ্ছে কিলিং অ্যান্ড ডিগ্রেডেশন। আচ্ছা, আমি 3টা জিনিসই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই যে এই ছবিটা একটু দেখো। ফার্স্টে দেখো যে এই যে নিউট্রোফিলটা ওই ইনফ্লামেটরি সাইটে গেল, সাইটে গিয়ে দেখলো যে ওইখানে ওই ইনজুরিয়াস এজেন্টটা আছে। কিন্তু নিউট্রোফিলটা কিভাবে বুঝবে
যে এইটাই হচ্ছে আমার সেই ইনজুরিয়াস এজেন্ট, যেটা হচ্ছে আমার ইনফ্লামেশন করছে। এই রিকগনিশনের জন্য আমার ওই ইনজুরিয়াস এজেন্টটাতে একটা প্রসেস হয় যেটাকে বলা হয় অপসোনাইজেশন। অপসোনাইজেশন কি? অপসোনাইজেশনের মাধ্যমে আমরা ওই ইনজুরিয়াস সাবস্টেন্সটার চারপাশে কিছু রিকগনিশনের কেমিক্যাল জন্য সাবস্টেন্স দিয়ে কোটিং দিয়ে দিই। এই যে আমি ইনজুরিয়াস সাবস্টেন্সটার চারপাশে একটা কেমিক্যাল কোটিং দিলাম, এই জিনিসটাই হচ্ছে অপসোনাইজেশন। আর যেই যেই কেমিক্যাল সাবস্টেন্স গুলো দিয়ে কোটিংটা দেওয়া হচ্ছে সেটাকে বলা হচ্ছে অপসোনিন। এবং অপসোনিন হবে সেই সব সাবস্টেন্স গুলোই যেটার এগেনস্টে আমার নিউট্রোফিলের গায়ে রিসেপ্টর থাকবে। কারণ কি? কারণ হচ্ছে নিউট্রোফিলের গায়ে রিসেপ্টর থাকলেই না সে বুঝতে পারবে যে হ্যাঁ আমার এটার এগেনস্টে রিসেপ্টর আছে, তার মানে আমাকে ওইটার সাথে যে বাইন্ড করতে হবে এবং তারপরে পরবর্তী স্টেপ গুলো হবে। সো এটাই হচ্ছে যে আমি অপসোনাইজেশন কেন করছি, যাতে করে আমার নিউট্রোফিল ওই হার্মফুল সাবস্টেন্সটাকে চিনতে পারে। এবং এই অপসোনাইজেশন হচ্ছে কিছু কিছু কেমিক্যাল সাবস্টেন্স দ্বারা, যেটাকে বলা হচ্ছে অপসোনিন। এবং এই অপসোনিনসের এগেনস্টে নিউট্রোফিলের গায়ে রিসেপ্টর থাকে। আচ্ছা দেখো, অপসোনাইজেশনের পরে নিউট্রোফিল তার রিসেপ্টর দিয়ে এই অপসোনিনের সাথে একটা বন্ড ফর্মেশন করলো বা অ্যাটাচ হলো। এটাকেই বলা হচ্ছে রিকগনিশন এন্ড অ্যাটাচমেন্ট। তাহলে ফার্স্টে কি করছে? ফার্স্টে হচ্ছে সে অপসোনিন সাবস্টেন্স গুলোর মাধ্যমে ফরেন যে বডিটা সেটাকে রিকগনাইজ করলো। করার পরে সে তার রিসেপ্টর দিয়ে একটা অ্যাটাচমেন্ট তৈরি করলো। তারপরে দেখো, তারপর সে যেটা করবে সেটা হচ্ছে একটা ফ্যাগোজোম তৈরি করবে। ফ্যাগোজোমটা কিভাবে তৈরি করছে? এখানে দেখো, নিউট্রোফিল তার দুই পাশে দুইটা সিউডোপোডিয়া ফর্ম করেছে। সিউডোপোডিয়া জিনিসটা কি? আমরা সিউডো মানে কি জানি? ফলস। আর পোডিয়া মানে কি? ফুট। পা। এখানে দেখো, হ্যাঁ, ফুট লাইক দুইটা প্রজেকশন তৈরি হয়েছে। এবং এটাকে সিউডো কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে দেখো, নর্মাল নিউট্রোফিলের কি এই যে এই ফুট লাইক প্রজেকশনটা ছিল? ছিল না। এই যখন সে ফ্যাগোজোমটা তৈরি করবে তখনই সে কিন্তু এই ফুট লাইক প্রজেকশনটা তৈরি করে। এবং এটা জাস্ট ওই ফ্যাগোজোমটা তৈরি করার জন্যই সে এই ফুট লাইক প্রজেকশনটা ওই জায়গাটায় ওই ফুট লাইক প্রজেকশনটা হয় ওখানে। তো যখনই ফ্যাগোজোম তৈরি হয়ে যাবে তখনই কিন্তু এই ফুট লাইক প্রজেকশনটা ডিসঅ্যাপিয়ার করে যাবে। এই জন্যই এটাকে সিউডো বা ফলস বলা হচ্ছে। এটা কিন্তু নিউট্রোফিল এমন না যে নিউট্রোফিলের দুটা পা আছে, সে কিন্তু শুধুমাত্র ফ্যাগোজোম তৈরি করার জন্যই এই সিউডোপোডিয়াটা ফর্ম করে। আচ্ছা, সিউডোপোডিয়া ফর্ম করে সে যখন একটা ফ্যাগোজোম সিউডোপোডিয়া ফর্ম করে সে যখন একটা দেখো একটা ভ্যাকিউল টাইপ তৈরি করলো, এটাকে বলা হচ্ছে ফ্যাগোজোম। এই ফ্যাগোসোম থেকেই পরবর্তীতে তৈরি হবে ফ্যাগোলাইসোসোম। ফ্যাগোলাইসোসোম জিনিসটা কি? দেখো, নাম থেকেই বোঝা যাচ্ছে এই ফ্যাগোসোমের সাথে যখন লাইসোজোম, আমাদের সেলের মধ্যে আমরা সবাই জানি যে লাইসোজোম আছে, লাইসোজোমের মধ্যে কিছু হাইড্রোলাইটিক এনজাইমস আছে। তো এই ফ্যাগোসোমের সাথে যখন লাইসোসোম এসে বাইন্ড করবে তখন আমরা সেই জিনিসটাকে বলছি ফ্যাগোলাইসোসোম। আচ্ছা, এখন এটার ইম্পর্টেন্স কি? কেন আমার ফ্যাগোসোমের সাথে লাইসোসোমটাকে অ্যাটাচড হতে হবে? এটা কিন্তু তোমরা তোমাদের ফার্স্ট ইয়ার এর নলেজ থেকেই বলতে পারবে যে আমরা জানি যে লাইসোসোমের মধ্যে কিছু হাইড্রোলাইটিক এনজাইমস আছে। যখন লাইসোসোম এই ফ্যাগোসোমের সাথে অ্যাটাচমেন্টের পরে লাইসোসোম কি করে, তার যে হাইড্রোলাইটিক এনজাইমস গুলো আছে সেগুলো সে এই ফ্যাগোসোমের মধ্যে রিলিজ করে। এবং রিলিজ করার ফলে তারপরে দেখা যায় যে এনজাইমেটিক একটা ডিগ্রেডেশন হয়। এটা ওয়ান অফ দি প্রসেস। এছাড়াও আরো অনেকভাবে ডিগ্রেডেশন হতে পারে, কিন্তু ওয়ান অফ দি প্রসেস হচ্ছে এবং ওয়ান অফ দি এবং সবচেয়ে মোস্ট কমন, এটা হচ্ছে সবচেয়ে কমন, কারণ লাইসোসোম সব সেলেই আছে। সো আলটিমেটলি লাইসোসোম দিয়ে একটা ডাইজেশন ইউজুয়ালি হয়ে থাকে। তো লাইসোসোম যখন ওর এনজাইম গুলো ওখানে রিলিজ করলো তখন দেখা যায় যে ওখানে ওই এনজাইম গুলো দিয়ে একটা ডিস্ট্রাকশন ওখানে হয় ওই ফরেন সাবস্টেন্সটা। তাহলে দেখো, সেলুলার ইভেন্টে আমরা যে যে জিনিসগুলো পড়লাম, ফার্স্ট হচ্ছে কি হলো যে মার্জিনেশন হলো, দেন হচ্ছে রোলিং এন্ড অ্যাডহেশন হলো, হওয়ার পরে ট্রান্সমাইগ্রেশনের মাধ্যমে আমি সেলটাকে বাইরে আনলাম। তারপরে কেমোট্যাক্সিসের মাধ্যমে সেল থেকে বাইরে এসে নিউট্রোফিলটা ওই এক্সাক্ট ওই ইনফ্লামেটরি সাইটে গেল। তারপর কি হলো? তারপর হচ্ছে ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে সে হচ্ছে ওই সেল ইনজুরিয়াস এজেন্টটাকে এনগালফ করলো এবং ওটাকে কিল করলো এবং আলটিমেটলি পরে ডিগ্রেডেশন হলো। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে আমার নিউট্রোফিলটা ওটাকে এনগালফ করে ফেললো, তারপর আচ্ছা ঠিক আছে লাইসোজোমের মাধ্যমে ওটা ডিগ্রেডেশনও হয়ে গেল, তারপর কি হবে? তারপর আমার নিউট্রোফিলটা কি করবে? একটা জিনিস মনে রাখবা যে নিউট্রোফিল খুবই শর্ট লিভড একটা সেল। সে শর্ট লিভড কখন? যখন সে ব্লাড ভেসেল থেকে বাইরে বের হয়ে আসছে। যখন সে ব্লাড ভেসেল থেকে বাইরে বের হয়ে আসে তখন কিন্তু সে বেশিক্ষণ বাঁচতে পারে না। সে কি করে, অ্যাজ সুন অ্যাজ তার হচ্ছে এই ফ্যাগোসাইটোসিস করা শেষ হয়ে গেল, ডিগ্রেডেশন হওয়া শেষ হয়ে গেল,
তারপর কি করে সেলটা দেখা যায় যে নিজেই অ্যাপোপ্টোসিস এই প্রসেসটার মাধ্যমে আইদার সেলটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, অথবা আমরা আরেকটা সেল কি জানি ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ ওই জায়গায় এসে তখন নিউট্রোফিলটাকে এনগালফ করে। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এই নিউট্রোফিলটার ফেট কি হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেশনের ক্ষেত্রে, তাহলে তোমার আনসার হবে যে আইদার স্পন্টেনিয়াস ডিস্ট্রাকশন বাই অ্যাপোপ্টোসিস অর এনগালফমেন্ট বাই ম্যাক্রোফেজ। আচ্ছা, অ্যাপোপ্টোসিস জিনিসটা কি? অ্যাপোপ্টোসিস এই টপিক তোমাদের জেনারেল প্যাথোলজিতেই আছে, তোমরা আরো ডিটেইলস ওখানে পড়বো। আমি জাস্ট ইন শর্ট বলে দিই যে অ্যাপোপ্টোসিস হচ্ছে প্রোগ্রামড সেল ডেথ। অতএব আমার বডিতে এই প্রোগ্রামটা করাই আছে যে যখনই কোনো নিউট্রোফিল একটা ফরেন সাবস্টেন্সকে এনগালফ করলো এবং এনগালফ করার পরে ওই ফরেন সাবস্টেন্সটা ডিস্ট্রাকশন হয়ে গেল, তখন কি করবে আমার বডি ওই নিউট্রোফিলটাকে মেরে ফেলবে। তাহলে জিনিসটা এমন হলো যে নিউট্রোফিল নিজের প্রাণ দিয়ে আর কি আমাদের বডিটাকে রক্ষা করছে, এবং আসলে কিন্তু এটাই সত্যি। কারণ দেখো সে কিন্তু ফ্যাগোসাইটোসিস করার পর সে আর বেঁচে নেই, তাকে কিন্তু আমার বডি তাকে ডিস্ট্রয় করে দিচ্ছে। সো এটা এটা একটা প্রসেস হতে পারে। আর আরেকটা কি হতে পারে, আমি যে বললাম যে ম্যাক্রোফেজ ফার্স্টে কিন্তু নিউট্রোফিল আসে, পরে দেখা যায় যে অন্যান্য সেল ইউসনোফিল বা বেজোফিল বা ম্যাক্রোফেজ পরে আসছে। সো ম্যাক্রোফেজটা কেন আসবে? ম্যাক্রোফেজ যখন ম্যাক্রোফেজ আসবে সে কি করবে, সে তখন এই ফরেন সরি এই যে নিউট্রোফিল যেটা হচ্ছে যেটার মধ্যে হচ্ছে ফ্যাগোজোম ফ্যাগোলাইজোম তৈরি হলো, এই নিউট্রোফিলটাকে তখন সে এনগালফ করে নিবে। এনগালফ করে নেওয়ার পর দেখা যায় যে এই ম্যাক্রোফেজটা কিন্তু নিউট্রোফিলের মতো না যে তাকে অ্যাপোপ্টোসিসের মাধ্যমে ডিস্ট্রয় করে দেওয়া হবে। ওর যে নির্দিষ্ট লাইফ স্প্যান ওইটার পরেই সে ডিস্ট্রয় হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত ম্যাক্রোফেজের ভিতরে ওই নিউট্রোফিল বা ওই ফরেন সাবস্টেন্সটা আছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আমার কোনো ক্ষতি করতে পারবে না। এটাই হচ্ছে মেইন এইম। তাহলে তাহলে আলটিমেটলি কি হলো, আমার বডিতে যে ফরেন সাবস্টেন্সটা যেটা হচ্ছে আমার ইনফ্লামেশন, যেটা আমার বডিতে ইনজুরি করছিল, সেটাকে আমি আলটিমেটলি ডিস্ট্রয় করে দিলাম। এটাই গেল পুরা অ্যাকিউট ইনফ্লামেশনের প্রসেস। এখন দেখো একটা অ্যাকিউট ইনফ্লামেশন হওয়ার পর তাহলে কি হলো, আলটিমেটলি আমার ওই জায়গাটা দেখা যাচ্ছে যে কমপ্লিট রিজলিউশন হতে পারে। রিজলিউশন বলতে আমরা কি বুঝছি? রিজলিউশন হচ্ছে যে আমি যে ফার্স্টেই বললাম যে 5টা কার্ডিনাল সাইন, আমার একটা জায়গায় যখন একটা ইনফ্লামেশন হবে তখন ওই জায়গায় 5টা কার্ডিনাল সাইন তৈরি হবে, যেটা হচ্ছে ক্যালোর, ডলোর, রুবর, টিউমার এন্ড ফাংশনালিসা। এই 5টা সাইন যখন ডিসঅ্যাপিয়ার করে যাবে, আমার ওই জায়গাটা যখন ঠিক আবার আগের মতো হয়ে যাবে, সেটাই হচ্ছে কমপ্লিট রিজলিউশন। তাহলে ওই যে দেখা যাচ্ছে নিউট্রোফিল আমার ওই ফরেন সাবস্টেন্সটা বা ইনজুরিয়াস এজেন্টটাকে ডিস্ট্রয় করে দিল, ডিস্ট্রয় করে দেওয়ার পর আমার ওই জায়গাটা আবার আগের মতো হয়ে গেল, সেটাই হচ্ছে কমপ্লিট রিজলিউশন। প্রায় কিন্তু আমরা দেখি যে সাপোজ আমার হাতে একটা মশা কামড় দিল বা একটা মৌমাছি কামড় দিল, বেশ অনেক চুলকালাম চুলকালাম অনেক লাল হয়ে গেল জায়গাটা, কিন্তু দেখা যায় যে আবার আলটিমেটলি কিছুক্ষণ পর জিনিস জায়গাটা কিন্তু নর্মাল হয়ে যায়। তাহলে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে কমপ্লিট রেজলিউশন। আচ্ছা, আরেকটা কি হতে পারে, আরেকটা হচ্ছে যে অ্যাবসেস ফর্মেশন। অ্যাবসেস কি? অ্যাবসেস হচ্ছে লোকালাইজড কালেকশন অফ পাস। পাস কি? পাস হচ্ছে ডেড নিউট্রোফিল। ওই যে আমি বললাম যে আমার বডি হচ্ছে অ্যাপোপ্টোসিসের মাধ্যমে নিউট্রোফিলটাকে মেরে ফেলছে। তো এই ডেড নিউট্রোফিলটাকে যদি আমার বডি আমার আমরা কি জানি এই যে সেল যে ডিস্ট্রাকশন এটা মেইনলি হয় স্প্লিনে, স্প্লিনে আমার ডেড সেলগুলোকে রিমুভ করে দেয় এবং আমার যেই ব্লাড স্ট্রিমে শুধুমাত্র যে লিভিং বা ভায়াবল সেলগুলো থাকে। তো কোনো কারণে আমার বডি যদি এটা না পারে তখন কি দেখা যায় বা দেখা যাচ্ছে যে ওই জায়গাটায় অনেক বেশি বেশি ডেড নিউট্রোফিল তৈরি হচ্ছে, এত বেশি তৈরি হচ্ছে যে ওইটার তুলনায় আমার বডি ওগুলোকে রিমুভ করতে পারছে না। তখন কি দেখা যাচ্ছে যে ওই জায়গাটায় এই ডেড নিউট্রোফিল গুলো কালেকশন হচ্ছে। এই যে ডেড নিউট্রোফিলের কালেকশন এটাই হচ্ছে অ্যাবসেস, এবং ডেড নিউট্রোফিলকে আমরা বলি পাস। আর আরেকটা কি হতে পারে যে অ্যাকিউট ইনফ্লামেশনটা ক্রনিক ইনফ্লামেশনে রূপান্তরিত হতে পারে। ক্রনিক ইনফ্লামেশন কখন রূপান্তরিত হবে? যখন দেখা যাবে যে আমার বডি পারছেই না ওই ফরেন সাবস্টেন্সটাকে ডিস্ট্রয় করতে, তখন দেখা যাবে যে আস্তে আস্তে ওখানে তখন লিম্ফোসাইট ম্যাক্রোফেজ এরা আসবে, এরা এসে ওই জায়গাটায় একটা লং লাস্টিং ইনফ্লামেশন করতে থাকবে। এই জিনিসটা হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন। তাহলে এই পর্যন্ত কি তোমাদের সবার ক্লিয়ার? এইটুকু মোটামুটি অ্যাকিউট ইনফ্লামেশন মানে বোঝার জিনিস। এছাড়াও আরো অনেক কিছু আছে, তোমাদেরকে হয়তো বা এখানে ওই কেমিক্যাল মিডিয়েটরস এর গুলোর নামগুলো মুখস্থ করতে হবে, তারপরে এখান থেকে তোমাদের হচ্ছে কিছু এক্সাম্পলস হয়তো বা মুখস্থ করতে হবে। বাট এগুলো হচ্ছে সবই কি মানে মুখস্থের জিনিস, তুমি এই মেইন জিনিসগুলো যদি তোমরা বোঝো তাহলে পরের জিনিসগুলো তোমরা নিজেরা ইজিলি পারবে। তো এই বোঝার জিনিসগুলো তোমাকে সবাই বুঝতে পেরেছো? আমি এই পর্যন্ত যতটুকু বোঝালাম। আপু ক্রনিক ইনফ্লামেশনটা একটু আরেকবার।
ক্রনিক ইনফ্লামেশন, এই যে আমি নেক্সট ডে এখন ক্রনিক ইনফ্লামেশনটা পড়াবো, তখন ইনশাআল্লাহ তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি তখন ক্রনিক ইনফ্লামেশন শুরু করিনি, মানে এখানে যতটুকু বললাম যে অ্যাকিউট ইনফ্লামেশন থেকেও ক্রনিক ইনফ্লামেশন হতে পারে, এইটুকু। আর এখন আমি তোমাদেরকে ক্রনিক ইনফ্লামেশন পড়াবো। অ্যাকিউট ইনফ্লামেশনের এইটুকু কি সব সবার ক্লিয়ার? আপু অ্যানজেনোজেনেসিসটা আরেকবার একটু বললে ভালো হতো। অ্যানজিওজেনেসিস, আচ্ছা ঠিক আছে। অ্যানজিওজেনেসিস আমি কি বললাম, যে অ্যানজিওজেনেসিস হচ্ছে একটা মানুষের জন্মের পরে তার বডিতে যদি নিউ ব্লাড ভেসেল ফর্মেশন হয়, সেই প্রসেসটাকে আমরা বলি অ্যানজিওজেনেসিস। আর ভাস্কুলোজেনেসিস হচ্ছে তার জন্মের আগেই, মানে ইন্ট্রা ইউটেরাইন লাইফে, যখন বাচ্চাটা মায়ের ইউটেরাসে ছিল, তখন যে আমার বডি ফর্মেশনের সময় যে ভেসেল ফর্মেশন হয়েছে, ওটা হচ্ছে ভাস্কুলোজেনেসিস। আচ্ছা, অ্যানজিওজেনেসিসটা হচ্ছে আমার অ্যাকিউট ইনফ্লামেশনে হচ্ছে। কেন হচ্ছে? কারণ আমার মেইন এইম ওখানে থাকছে যে ব্লাড ফ্লোটাকে বাড়াতে হবে। ব্লাড ফ্লোটাকে বাড়াতে হলে আমার কি, ওখানে যেই পরিমাণ ভেসেল আছে, তার চেয়েও যদি আমি ওখানে বেশি বেশি ভেসেল তৈরি করতে পারি, তাহলে কি ব্লাড ফ্লোটা ওখানে বাড়বে না? এই জন্য ওই ইনফ্লামেটরি সাইটে কি হয়, দেখা যায় যে প্রি এক্সিস্টিং যেই ভেসেল গুলো আছে, সেখান থেকে আরো নতুন 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 ভেসেল তৈরি হয়। এই যে নতুন ভেসেল তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে অ্যানজিওজেনেসিস। এবং এই প্রসেসটা খুবই র্যাপিডলি হয়। খুবই র্যাপিডলি হওয়ার কারণে দেখা যায় যে এদের বেসমেন্ট মেমব্রেনটা ঠিক মতো তৈরি হয় না, এটা লিকি থেকে যায়। এই জন্য অ্যানজিওজেনেসিস গুলো বাই ফর্মেশন এরা লিকি। যখন অ্যানজিওজেনেসিস হয়, এই ভেসেল গুলো থেকে ইজিলি প্লাজমা এবং ডাব্লিউবিসি লিক করতে পারে। ক্লিয়ার? জি আপু। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমি ক্রনিক ইনফ্লামেশনে যাই। আচ্ছা, ক্রনিক ইনফ্লামেশনে আমি ফার্স্টে কি বললাম, যে হচ্ছে যখন একটা ইনফ্লামেশন আমার বডিতে খুব ধীরে ধীরে স্টার্ট হচ্ছে এবং বেশ লং ডিউরেশন ধরে ওই ইনফ্লামেশনটা চলছে, সেটাই হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন। আচ্ছা, এখন অ্যাকিউট ইনফ্লামেশন থেকে আমি ক্রনিক ইনফ্লামেশনটার ডিফারেন্সিয়েশন কিভাবে করব? একটা তো ডিউরেশন, ঠিক আছে, ওটা তো একেবারে লাস্টে যে যে এই ইনফ্লামেশনটা এত দিন ধরে চলে আসছিল, এই জন্য এটা হচ্ছে ক্রনিক। বাট ইনিশিয়ালি একটা ইনফ্লামেশন দেখেও কিন্তু বোঝা যায় যে সেটা অ্যাকিউট না ক্রনিক। কিভাবে দেখো, যে ক্রনিক ইনফ্লামেশনের মেইন তিনটা পয়েন্ট। একটা হচ্ছে ইনফিলট্রেশন অফ মোনোনিউক্লিয়ার সেল। মোনোনিউক্লিয়ার সেল বলতে কোন কোন সেলকে বোঝায় বলো তো কেউ একজন? মনোসাইট আর লিম্ফোসাইট। হ্যাঁ, মনোনিউক্লিয়ার সেল বলতে আমরা মেইনলি বুঝি মনোসাইট এবং লিম্ফোসাইট। কারণ কি, কারণ এদের একটা সিঙ্গেল নিউক্লিয়াস থাকে। বাট আমরা যে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, ওদের ওখানে দেখা যায় যে ওদের নিউক্লিয়াসটা লোবড থাকে, বেশ কয়েকটা লোব। এটা তোমরা ফিজিওলজিতে পড়ে এসছো নিশ্চয়ই। তারপর দেখো ইনফিলট্রেশন অফ মোনোনিউক্লিয়ার সেল, টিস্যু ডিস্ট্রাকশন এন্ড অ্যাটেম্পট অফ হিলিং। লাস্ট পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, অ্যাটেম্পট অফ হিলিং। অ্যাকিউট ইনফ্লামেশনে কখনোই হিলিং প্রসেস শুরু হবে না, কিন্তু ক্রনিক ইনফ্লামেশন যেহেতু এটা অনেক দিন থেকে চলছে, এইখানে হিলিং প্রসেসটা অবশ্যই থাকবে। কারণ কি, আমার বডি যখন দেখছে যে এত দিন হয়ে গেল, এত দিন থেকে আমার সাপোজ আমার এই হাতে একটা ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশন একটা হচ্ছে, তো আমার বডি দেখবে যে এত দিন থেকে ইনফ্লামেশনটা হচ্ছে, আমি তো পারছি না, আমি জিনিসটাকে কন্ট্রোল করতে পারছি না, আমার কন্টিনিউয়াসলি টিস্যু ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে। সো সে কি করবে, সে তখন বসে না থেকে সে হিলিং শুরু করে দিবে, যে ঠিক আছে টিস্যু ডিস্ট্রাকশন হচ্ছে হোক, আমি সাথে সাথে হিল করাও শুরু করি। এই জন্যই ক্রনিক ইনফ্লামেশনের ক্ষেত্রে তোমরা দেখবে যে ওখানে অবশ্যই একটা হিলিং এর অ্যাটেম্প্ট থাকবে। কিন্তু অ্যাকিউট ইনফ্লামেশনটা যেহেতু খুব শর্ট ডিউরেশনে হয়, এখানে আসলে হিলিংটা হয় না। এই সো অ্যাকিউট ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশন, ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়েটিং পয়েন্ট কিন্তু এই অ্যাটেম্প্ট অফ হিলিং। তাহলে ফার্স্টে তাহলে ক্রনিক ইনফ্ল্যামেটরি সেল কি কি হলো, একটা হচ্ছে লিম্ফোসাইট আর একটা হচ্ছে মোনোসাইট। মোনোসাইট কি, যখন মোনোসাইটটা ব্লাডে থাকছে তখন এটাকে আমরা মোনোসাইট বলছি, কিন্তু সেটা যখন টিস্যুতে চলে আসছে তখন কিন্তু আমরা এটাকে ম্যাক্রোফেজ হিসেবেই জানি। আচ্ছা, তাহলে ক্রনিক ইনফ্লামেশনে কি হচ্ছে, একটা হচ্ছে ইনফিলট্রেশন অফ মোনোনিউক্লিয়ার সেলস হচ্ছে, তারপর হচ্ছে টিস্যু ডিস্ট্রাকশন তো হবেই, যেহেতু ইনফ্লামেশন হচ্ছে ওখানে কিছু টিস্যু ডিস্ট্রাকশন হবে, এবং যেহেতু জিনিসটা অনেক দিন থেকে হচ্ছে, আমার বডি দেখছে যে আমি এটাকে মানে পুরোপুরি ঠিক করতে পারছি না, তাহলে সে তখন সাথে সাথে হিলিংও শুরু করে দেয়। এটাই হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন। আচ্ছা, এখন হচ্ছে ক্রনিক ইনফ্লামেশনটা কখন হচ্ছে। এক হচ্ছে যে অ্যাকিউট ইনফ্লামেশন পড়ার সময় আমি বললাম যে যদি অ্যাকিউট ইনফ্লামেশনটা অনেক দিন ধরে চলতে থাকে, দেখা যায় যে আমার বডি পারছেই না ওই ইনফ্লামেশনটাকে সাবসাইড করতে,
তখন ওই অ্যাকিউট ইনফ্লামেশনের জায়গাটায় দেখা যায় যে লিম্ফোসাইট চলে যাচ্ছে, মোনোসাইট চলে যাচ্ছে। মানে আমার বডি দেখছে যে আমার যে সবচেয়ে রেডিলি যে সেলগুলো ছিল নিউট্রোফিল, তাদেরকে দিয়ে আমি জিনিসটা কন্ট্রোল করতে পারছি না। তখন সে কি করে, সে তখন ওই লিম্ফোসাইট, মোনোসাইট যেটা হচ্ছে আরো স্ট্রঙ্গার সেল, সেগুলোকে ওই জায়গায় নিয়ে আসে এবং ওই জায়গায় তখন ইনফ্লামেশনটা হয়। এবং ক্রনিক ইনফ্লামেশনের ক্ষেত্রে এই লিম্ফোসাইট এবং মোনোসাইট ওই জায়গাটায় আসে। আর এটা হচ্ছে তাহলে অ্যাকিউট ইনফ্লামেশন থেকে ক্রনিক ইনফ্লামেশন হতে পারে। আর সেকেন্ড হচ্ছে কিছু কিছু মাইক্রো অর্গানিজমস আছে যেটা আমার বডিতে খুব ধীরে 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 ইনফ্লামেশন তৈরি করে। সো দেখা যায় যে এত ধীরে ধীরে ইনফ্লামেশন করে আমার বডিও ওইটার এগেনস্টে খুব ধীরে 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 রেসপন্স তৈরি করে। সো দেখা যায় যে এই ইনফ্লামেশনটা শুরু থেকেই অ্যাজ এ ক্রনিক ইনফ্লামেশন হিসেবে চলতে থাকে, কারণ তারা খুব ধীরে দেখা যাচ্ছে টিস্যু ডিস্ট্রাকশন হচ্ছে, খুব আস্তে আস্তে টিস্যু ডিস্ট্রাকশন হচ্ছে এবং তার এগেনস্টে আমার বডিও কোনো মানে ইমিডিয়েটলি কোনো একটা বড় অ্যাকশন নেয় না, সেও দেখা যায় যে ধীরে ধীরে তার এগেনস্টে কাজ করে। এটাই হচ্ছে দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে কি যে অ্যাকিউট ইনফ্লামেশন থেকে ক্রনিক ইনফ্লামেশন হতে পারে, অথবা কিছু ইনফ্লামেশন শুরু থেকে ক্রনিক ইনফ্লামেশন হিসেবে চলতে পারে। আর যেটাকে আমরা বলি ডিনোভো ক্রনিক ইনফ্লামেশন, এটা তোমরা পড়তে গেলে দেখবে এই টার্মটা আছে। আচ্ছা, আর ক্রনিক ইনফ্লামেশন আসলে বোঝানোর মতো তেমন কিছুই নেই। একটা জিনিস আছে, সেটা হচ্ছে গ্র্যানুলোমা। গ্র্যানুলোমা জিনিসটা কি? দেখো, ক্রনিক ইনফ্লামেশন আমি বললাম যে আমার বডি যখন দেখছে যে আমি পারছি না ইনফ্লামেশনটাকে কন্ট্রোল করতে, সেই সব ক্ষেত্রে ইউজুয়ালি ক্রনিক ইনফ্লামেশনটা হয়। এবং ক্রনিক ইনফ্লামেশনে দেখা যায় যে বডি যখন দেখছে যে না, আমি ইনফ্লামেশনটাকে কন্ট্রোল করতেই পারছি না, তাহলে আমি একটা কাজ করি, আমি এটার চারপাশে একটা ব্যারিয়ার তৈরি করে দিই। এই ব্যারিয়ার তৈরি করার কারণে কি হয়, যে এই ব্যারিয়ারটা তৈরি করার কারণে যে ইনফ্লামেটরি যে এজেন্ট, সেটা ওই ব্যারিয়ার থেকে বাইরে যেতে পারে না। তো বডি বলে যে ভাই তুই যা মানে ডিস্ট্রাকশন করা দরকার তুই ওই জায়গাটাতেই কর, কিন্তু আমার বডির যে হেলদি টিস্যু আছে সেগুলোকে যাতে সে ইনভলভ করতে না পারে, এই জন্যই ওইটার চারপাশ দিয়ে একটা ব্যারিয়ার তৈরি করে দেওয়া হয় এবং এই ব্যারিয়ারটাকে বলা হয় গ্র্যানুলোমা। একটা জিনিস খেয়াল করবা যে সব ডিজিজেই কিন্তু গ্র্যানুলোমা হয় না, কিছু কিছু ডিজিজ আছে যেখানে হচ্ছে এই গ্র্যানুলোমা তৈরি হয়। এখানে দেখো যে এই যে গ্র্যানুলোমাটা, ছবিটা একটু ভালো করে খেয়াল করো, এই যে সেকেন্ড ছবিটা খেয়াল করো, ম্যাচিউর গ্র্যানুলোমা যেটা, সেটা দেখো সেন্টারে হচ্ছে সেই ইনফেকশাস এজেন্টটা, ঠিক আছে, সেন্টারে হচ্ছে ইনফেকশাস এজেন্ট এবং কিছু নেক্রোটিক টিস্যু, কারণ আমরা দেখছি কি ক্রনিক ইনফ্লামেশনে প্রচুর টিস্যু ডিস্ট্রাকশন হচ্ছে। সো ওই ডিস্ট্রয়েড যে টিস্যুগুলো সেগুলো এখানে আছে। তার চারপাশ দিয়ে দেখো ম্যাক্রোফেজ, আমি কি বললাম ক্রনিক ইনফ্লামেটরি সেল মেইনলি হচ্ছে লিম্ফোসাইট এবং ম্যাক্রোফেজ, এখানে দেখো সেই হচ্ছে ম্যাক্রোফেজ। এবং তারপরে দেখো তার চারপাশ দিয়ে আছে এপিথেলিয়েড সেল। এখন তোমাদের কোশ্চেন হতে পারে আপু এপিথেলিয়েড সেল কি? আমরা তো রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, প্ল্যাটলেট এগুলো শুনেছি, এপিথেলিয়েড সেল তো কখনো শুনি। এপিথেলিয়েড সেল হচ্ছে একটা মডিফাইড ম্যাক্রোফেজ, অর্থাৎ আমার ম্যাক্রোফেজের মধ্যে কিছু চেঞ্জ হয়ে এই এপিথেলিয়েড সেলগুলো তৈরি হয়। সো এপিথেলিয়েড সেল আর কিছুই না, এই ম্যাক্রোফেজেরই একটা মডিফাইড রূপ। আচ্ছা, কি কি মডিফিকেশন হচ্ছে? সেটা হচ্ছে আমরা যদি একটা ম্যাক্রোফেজ আর একটা এপিথেলিয়েড সেলকে পাশাপাশি রাখি, তাহলে আমরা দেখবো যে নিচেই দেখো ছবিটা আছে, যেটা ম্যাক্রোফেজ এবং একটা এপিথেলিয়েড সেল। এই ম্যাক্রোফেজের তুলনায় এপিথেলিয়েড সেলে সাইটোপ্লাজমের সংখ্যা বেশি মানে সাইটোপ্লাজমের অ্যামাউন্ট বেশি থাকবে এবং এই এপিথেলিয়েড সেলের মধ্যে কিছু সেক্রেটরি ভেসিকলস বা ভ্যাকিউলস থাকবে, যার কারণে এই এপিথেলিয়েড সেলগুলো কন্টিনিউয়াসলি তার যে কেমিক্যাল মিডিয়েটরস গুলো সেগুলো ইনফ্ল্যামেটরি সাইটে রিলিজ করতে পারবে। তাহলে এটাই হচ্ছে ম্যাক্রোফেজ এবং এপিথেলিয়েড সেলের মধ্যে ডিফারেন্স। তাহলে কি এপিথেলিয়েড সেলের মধ্যে অনেক সাইটোপ্লাজম থাকছে এবং তার মধ্যে কিছু সেক্রেটরি ভেসিকলস থাকছে, যেগুলোর মাধ্যমে সে হচ্ছে কন্টিনিউয়াসলি তার কেমিক্যাল সাবস্টেন্স গুলো ইনফ্ল্যামেটরি সাইটে রিলিজ করে। আচ্ছা, তারপরে দেখো এপিথেলিয়েড সেল তার পাশে কি থাকবে, তার পাশে হচ্ছে দেখা যাচ্ছে যে জায়ান্ট সেল, ফুম সেল, লিম্ফোসাইট, এগুলো অনেক ধরনের সেল আছে। এটা যখন তোমরা আরো ধীরে ধীরে আরো পড়বে তখন সবগুলো জানতে পারবে। আমি এখানে কয়েকটা বলে দিই যে জায়ান্ট সেল কি। জায়ান্ট দেখো নামটা শুনে আমরা বলতে পারছি মানে বুঝতে পারছি যে জায়ান্ট মানে কি অনেক বড়, তাহলে কি এই সেলটার সাইজটা অনেক বড় হবে এবং ইউজুয়ালি দেখা যায় যে এই সেলের ভিতরে মোর দ্যান ওয়ান নিউক্লিয়াস থাকে। আচ্ছা, এটা কিসের জন্য? এটা ইউজুয়ালি দেখা যায় যে কয়েকটা ম্যাক্রোফেজ একসাথে ফিউজ হয়ে এই জায়ান্ট সেলগুলো তৈরি করে। এগুলো সবগুলোই দেখা যায় যে ইনফ্লামেশনের রেসপন্সে আর কি এগুলো তৈরি হয় এবং এগুলো সবগুলো কিন্তু একটা ইম্পর্টেন্স আছে। জায়ান্ট সেলের ইম্পর্টেন্সটা কি? এটা হচ্ছে যে আমরা এক এক ধরনের ক্রনিক ইনফ্লামেশনে এক এক টাইপের জায়ান্ট সেল পাই।
এবং এই জায়ান্ট সেলগুলোকে আমরা ইউজুয়ালি ডিফারেন্সিয়েট করি তাদের নিউক্লিয়ার যে প্যাটার্ন সেটা দেখে। একটু আগে আমি বললাম যে জায়ান্ট সেল হচ্ছে কতগুলো ম্যাক্রোফেজ একসাথে ফিউজ হয়ে জায়ান্ট সেলটা তৈরি করছে এবং জায়ান্ট সেলের ভিতরে মোর দ্যান ওয়ান নিউক্লিয়াস থাকছে। তাহলে এই নিউক্লিয়াসের ওরিয়েন্টেশন বা নিউক্লিয়াসটা সেলের মধ্যে কিভাবে সাজানো আছে সেটা দেখে আমরা বিভিন্ন ধরনের জায়ান্ট সেলগুলোকে ডিফারেন্সিয়েট করতে পারি। এবং এই জায়ান্ট সেলগুলো ডিজিজ স্পেসিফিক। ডিজিজ স্পেসিফিক মানে কি, একটা নির্দিষ্ট ডিজিজে আমরা একটা নির্দিষ্ট জায়ান্ট সেল পাবো। তাহলে কি আমরা জায়ান্ট সেল দেখেই কিন্তু বুঝতে পারছি যে ওটা কোন ডিজিজ বা ওখানে কোন কোন ডিজিজ চলছে। তো এটাই হচ্ছে জায়ান্ট সেলের ইম্পর্টেন্স। আচ্ছা, আরেকটা হচ্ছে গ্র্যানুলোমার ইম্পর্টেন্স কি। ওই যে ফার্স্ট ইম্পর্টেন্স হচ্ছে সে হচ্ছে একটা ব্যারিয়ার তৈরি করছে। ব্যারিয়ার তৈরি করার ফলে কি হচ্ছে, যে ইনফ্ল্যামেটরি যে সাবস্টেন্স গুলো আছে সেগুলো আর বাইরে যেতে পারছে না। তার ফলে যত টিস্যু ডিস্ট্রাকশন সবকিছু কিন্তু ওই জায়গাটাতেই হচ্ছে, কিন্তু বাইরে সে আর কোনো ইনফ্লামেশন করতে পারছে না। হেলদি যে আমার যে টিস্যু আছে সেগুলো সে ডিস্ট্রয় করতে পারছে না। আর সেকেন্ড ইনফ্লামেশন কি, আমি তো ফার্স্টে বললাম যে সব ইনফ্লামেশনে গ্র্যানুলোমা তৈরি হয় না, স্পেসিফিক কয়েকটা ইনফ্লামেশনে গ্র্যানুলোমা তৈরি হয়। সো আলটিমেটলি গ্র্যানুলোমা দেখে আমি কিন্তু ডিজিজ ডায়াগনোসিসও করতে পারবো যে হ্যাঁ এখানে গ্র্যানুলোমা আছে, তার মানে ওটা হচ্ছে এই ইনফ্লামেশন। এটা সবচাইতে বেস্ট এক্সাম্পল হচ্ছে টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস একটা ক্রনিক ইনফ্লামেশন। এটা টিউবারকুলোসিস কি দিয়ে হচ্ছে, মাইক্রোব্যাকটেরিয়াম দিয়ে হচ্ছে। তো দেখা যাচ্ছে যে এটা মানে খুব ধীরে ধীরে আমার বডিতে ইনফ্লামেশন করে এবং এটার এগেনস্টে আমার বডির রেসপন্সটাও খুবই স্লো হয় এবং এটা অনেক দিন ধরে এই ইনফ্লামেশনটা আমার বডিতে চলে। এবং এটা একটা গ্র্যানুলোমাটাস ইনফ্লামেশন। এখানে আমরা গ্র্যানুলোমা পাবো এবং ওই যে বললাম একটা স্পেশাল টাইপ জায়ান্ট সেল, কিছু কিছু ডিজিজের জন্য কিছু কিছু স্পেশাল টাইপ জায়ান্ট সেল আছে। এখানেও আমরা একটা স্পেশাল জায়ান্ট সেল পাবো যেটাকে আমরা বলছি ল্যাংহ্যান্স জায়ান্ট সেল। তো এটাই হচ্ছে আমার গ্র্যানুলোমা এবং জায়ান্ট সেলের যেই ইম্পর্টেন্সটা সেটা আমি তোমাদেরকে বললাম। আর ক্রনিক ইনফ্লামেশন থেকে এতটুকুই। এছাড়া তোমাদেরকে এখান থেকে ক্রনিক ইনফ্লামেশন থেকে যেটা যা পড়তে হবে সেটা হচ্ছে যে গ্র্যানুলোমাটাস ইনফ্লামেশনের এক্সাম্পল। এটা স্যারদের খুবই একটা ফেভারিট কোশ্চেন, কজ এটা খুবই ইম্পর্টেন্ট আসলে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে। কজ হচ্ছে একমাত্র কয়েকটা ইনফ্লামেশনের ক্ষেত্রে গ্র্যানুলোমা তৈরি হয়। সো তুমি যদি জানো যে এইসব ইনফ্লামেশনের গ্র্যানুলোমা তৈরি হয়, সো গ্র্যানুলোমা দেখলেই তোমার মাথায় চলে আসবে যে এটা এই কয়েকটা ডিজিজ থেকে যে কোনো একটা। এটা সুন্দর করে সব বই দেওয়া আছে, এটা তোমরা পড়ে ফেলবে। আর হচ্ছে এক্সাম্পল করবে ক্রনিক ইনফ্লামেশনের, দেন ক্রনিক ইনফ্লামেশন কজ, এগুলো পড়ে ফেলবে। এগুলো আসলে বোঝানোর মতো কিছু নেই, সো আমি এই জন্য এগুলো আমার স্লাইডে অ্যাড করিনি। এখানে আমি শুধু শুধু যেগুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়া যায় আমি সেই জিনিসগুলো এখানে অ্যাড করেছি। আচ্ছা, এটা হচ্ছে গ্র্যানুলোমা। আর ক্রনিক ইনফ্লামেশন থেকে আর মোটামুটি কিছু নেই, যেটা বললাম সেগুলোই। তারপর দেখো আরেকটা জিনিস যেটা তোমাদের রিটেনে তো আসেই, অ্যাকিউট এবং ক্রনিক ইনফ্লামেশনের ডিফারেন্স। এছাড়াও তোমাদের ভাইভাতেও জিজ্ঞেস করতে পারে। এখানে দেখো যে ফার্স্টে আমি এখানে বলছি যে পজিটিভ এজেন্ট। পজিটিভ এজেন্ট যে কিছুই হতে পারে অ্যাকিউট ইনফ্লামেশনে। এটা একটা প্যাথোজেন, অর্থাৎ একটা মাইক্রো বায়োলজিক্যাল এজেন্ট হতে পারে, যে কোনো ধরনের ইরিটেন্স, যে কোনো ধরনের কেমিক্যাল সাবস্টেন্স বা যেখানে ড্যামেজ, সাপোজ একটা কোনো একটা স্মল ট্রমা বা এই টাইপ যে কোনো কিছুই হতে পারে। আর ক্রনিকে দেখো, ক্রনিকে আমি যেটা বললাম যে পারসিস্টেন্স অফ অ্যাকিউট ইনফ্লামেশন, অর্থাৎ অ্যাকিউট ইনফ্লামেশন থেকে ক্রনিক ইনফ্লামেশন হতে পারে, অথবা নন ডিগ্রেডেবল প্যাথোজেন্স পারসিস্টেন্ট ফরেন বডিজ, অথবা অটোইমিউন রিঅ্যাকশন। নন ডিগ্রেডেবল প্যাথোজেন কি, প্যাথোজেনটা যদি ডিগ্রেডেবল হতোই তাহলে তার সেটা ক্রনিক ইনফ্লামেশন হতো না। প্যাথোজেনটাকে আমি ডিস্ট্রয় করতে পারছি না, এই জন্যই তো ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে। দেন হচ্ছে পারসিস্টেন্ট ফরেন বডিজ থাকতে পারে। আর হচ্ছে কি যে কিছু অটোইমিউন রিঅ্যাকশন। আচ্ছা, অটোইমিউন রিঅ্যাকশন আসলে হয় কি, এটা অনেক বিশাল একটা মেকানিজম, অটোইমিউন আলাদা একটা চ্যাপ্টারই। আমি তোমাদেরকে জাস্ট ইন শর্ট যদি বলি যে অটোইমিউন রিঅ্যাকশনে আমার বডিতে কন্টিনিউয়াসলি আমার মানে অ্যান্টিবডি তৈরি হয়। তো দেখা যায় যে আমার বডি অ্যান্টিবডিটাকে ডিস্ট্রয় করছে, কিন্তু আবার অ্যান্টিবডি তৈরি হচ্ছে, আবার ডিস্ট্রয় করছে, আবার অ্যান্টিবডি তৈরি হচ্ছে। তো এই জন্য এই জিনিসটা চলতেই থাকে। অটোইমিউন আসলে অটোইমিউনিটি অনেক বিশাল একটা জিনিস, এটা তোমরা যখন পড়বে তখন আশা করি ইনশাল্লাহ তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। আর মেজর সেল দেখো, এখানে ফার্স্টেই হচ্ছে নিউট্রোফিল। নিউট্রোফিল ফার্স্টে তোমাদেরকে যে জিজ্ঞেস করা অ্যাকিউট ইনফ্লামেটরি সেল কোনটা, তোমরা বলবা স্যার মেইনলি নিউট্রোফিল এন্ড সামটাইমস ইওসিনোফিল, বেসোফিল, ম্যাক্রোফেজ, বাট মেইন সেল হচ্ছে নিউট্রোফিল। আর ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ যেটা বললাম সেগুলো। আর এখানে দেখো কিছু সেল আছে, প্লাজমা সেল, ফাইব্রোব্লাস্ট। এটা হচ্ছে কি যে ক্রনিক ইনফ্লামেশন যখন হয় তখন তো টিস্যু ড্যামেজ হচ্ছে,
সো আলটিমেটলি একটা জায়গায় যদি টিস্যু ড্যামেজ হয় ওই জায়গাটায় কিন্তু যদি ওটা মানে প্রপার যদি ওটা হিলিং না হয়, যদি ওটা ঠিক না হয়, তাহলে কিন্তু ওই জায়গাটায় ফাইব্রোসিস হয়, মানে ওখানে ফাইব্রাস টিস্যু প্রলিফারেশন হয় এই জন্য, এবং এই ফাইব্রোসিসটা করে ফাইব্রোব্লাস্ট। সো ক্রনিক ইনফ্লামেশন আমরা এই ফাইব্রোব্লাস্টকেও দেখতে পাই। তারপরে হচ্ছে অনসেটটা দেখো, এটা ইমিডিয়েট অনসেট হবে, আর এটা অনসেটটা হবে ডিলেড। এটা ডিউরেশনটা হচ্ছে ফিউ ডেজ, আর এটা হচ্ছে আপ টু মান্থস অর ইয়ার্স। আর আউটকাম যেটা বললাম, অ্যাকিউট ইনফ্লামেশনে কি কমপ্লিট রেজলিউশনে হয়ে যেতে পারে, অথবা একটা অ্যাবসেস ফর্মেশন হতে পারে, অথবা সেটা ক্রনিক ইনফ্লামেশনে কনভার্ট হতে পারে। আর ক্রনিক ইনফ্লামেশনের ক্ষেত্রে কি ওখানে টিস্যু ডিস্ট্রাকশন হচ্ছে এবং সাথে ফাইব্রোসিস হচ্ছে। আচ্ছা, এটাই ছিল অ্যাকিউট এবং ক্রনিক ইনফ্লামেশন। এখন আমি যদি সামারি বলি, তাহলে আমরা আজকে আমাদের ক্লাসে কি শিখলাম সেটা হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেশন কাকে বলে, ইনফ্লামেশনের টাইপ যেটা হচ্ছে অ্যাকিউট এবং ক্রনিক, ডিউরেশনের উপরে ডিপেন্ড করে আমরা এটাকে দুটো ভাগে ভাগ করলাম। অ্যাকিউট ইনফ্লামেশনে আমরা 5টা কার্ডিনাল সাইন্স দেখলাম, অর্থাৎ একটা জায়গায় ইনফ্লামেশন হলে আমি ওই 5টা সাইন পাবো। ওই 5টা সাইন কিসের জন্য হচ্ছে সেটা আমরা দেখলাম। আচ্ছা, দেন হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেশনে কি হচ্ছে, একটা হচ্ছে ভাস্কুলার ইভেন্ট, আরটা হচ্ছে সেলুলার ইভেন্ট। ভাস্কুলার ইভেন্টে কি হচ্ছে, আমি ভেসেলটাকে ডাইলেট করছি, যার ফলে ভেসেলের লুমেনটা বড় হচ্ছে এবং ওইখানে ব্লাড ফ্লোটা বেড়ে যাচ্ছে। আর সেলুলার ইভেন্টে আমি কি দেখলাম, যে সেলুলার ইভেন্টের মাধ্যমে আমি ভেসেলের মধ্যে যে ডাব্লিউবিসি গুলো আছে সেগুলোকে আমি ভেসেলের বাইরে নিয়ে আসছি। এটাই হচ্ছে ভাস্কুলার ইভেন্ট এবং সেলুলার ইভেন্ট। আর তারপরে কি হচ্ছে, সেলটা যখন বাইরে চলে আসছে তখন কেমোট্যাক্সিসের মাধ্যমে সেলটা ওই ইনফ্ল্যামেটরি সাইটে যাচ্ছে, দেন ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে সেটা হচ্ছে ওই সাবস্টেন্সটাকে এনগালফ করে নিচ্ছে, এনগালফ করে ওটাকে ডিস্ট্রয় করে ফেলছে, এবং ডিস্ট্রয় করার পরে আইদার বাই অ্যাপোপ্টোসিস অথবা ম্যাক্রোফেজ দ্বারা ওই নিউট্রোফিলটাকে আমরা আবার ডিস্ট্রয় করে দিচ্ছি। এটাই হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেশন। আর ক্রনিক ইনফ্লামেশনে কি দেখলাম, যে ক্রনিক ইনফ্লামেশনে ওখানে লং পিরিয়ড ধরে একটা ইনফ্লামেশন হচ্ছে, ওখানে টিস্যু ডিস্ট্রাকশন হচ্ছে, এবং একই সাথে ওইখানে একটা অ্যাটেম্পট অফ হিলিং, মানে ওখানে হিলিং প্রসেসটাও ওইখানে থাকবে স্পন্টিনিয়াসলি, এই 3টা জিনিস হবে। এবং ক্রনিক ইনফ্লামেশন একটা ইম্পর্টেন্ট জিনিস দেখলাম যে গ্র্যানুলোমা ফর্মেশন হচ্ছে, এই গ্র্যানুলোমার মাধ্যমে ইনফ্ল্যামেটরি সাবস্টেন্স গুলোর চারপাশে একটা ব্যারিয়ার তৈরি করে দেওয়া হচ্ছে, যার ফলে হচ্ছে ওই ইনফ্ল্যামেশনটা স্প্রেড হচ্ছে না, এবং গ্র্যানুলোমার মাধ্যমে আমরা কিছু কিছু ডিজিজ ডায়াগনোসিসও করতে পারছি। এটাই হচ্ছে গ্র্যানুলোমার ইম্পর্টেন্স। আর তারপর আমরা অ্যাকিউট আর ক্রনিক ইনফ্লামেশনের ডিফারেন্সটা দেখলাম। আচ্ছা, তাহলে হচ্ছে আমার মোটামুটি আজকের ক্লাস এই পর্যন্ত। এখন যদি তোমাদের কারো কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা সেটা মাইকটা অন করে আমাকে করতে পারো।